ভেল অফ টেলসে আজ অ্যালজেরনন ব্ল্যাকউডের কাহিনী দ্য উইলোজ অবলম্বনে উইলো বনের ছায়া। গল্পের অনুবাদ, প্রোডাকশন, সাউন্ড ডিজাইন এবং সমস্ত চরিত্র রূপায়ণে শীর্ষেন্দু ভৌমিক। গল্পের পোস্টার ডিজাইন অভিব্রত সরকার। শুনতে থাকুন আমাদের আজকের গল্প উইলো বনের ছায়া। ভিয়েনা ছাড়ার পর বুদাপেস্ট যাবার পথে দানিউব নদী হঠাৎ একটা নিরিবিলি জনমানবহীন রাজ্যে প্রবেশ করে। এখানে নদীর জল হঠাৎ নদী খাত ছাপিয়ে দুপারে উঠে যায়, ফলে গোটা এলাকাটা একটা বাদা জলাভূমিতে পরিণত হয়েছে। এমন অবস্থা চলেছে মাইলের পর মাইল এলাকা জুড়ে। বিশাল জলাভূমির মাঝখানে মাথা তুলে থাকা দ্বীপের মতো ভূখণ্ডগুলোতে মাথা চারা দিয়ে দাঁড়িয়ে আছে শত সহস্র উইলো গাছ। গাছ না বলে ঝোপ বলাই ভালো, কারণ উইলো গাছের উচ্চতা খুব বেশি হয় না, সেই তুলনায় ঘনত্ব অত্যন্ত বেশি হয়। খুব বন্যার সময় এই বালি আর নুড়িতে ঢাকা দ্বীপগুলো তাদের উইলোর ঝোপ সমেত একেবারে জলের তলায় চলে যায়। শুধু গাছের একেবারে উপরের অংশটা জল থেকে মাথা তুলে থাকে কোথাও কোথাও। উইলো গাছের কাণ্ড তেমন শক্ত হয় না, ফলে হাওয়া আর জলের চাপ ইচ্ছে মতো তার আকার বদলে দেয়। মাথার ওপর গোলাকার পাতার লতানো ছাউনি নিয়ে দাঁড়িয়ে বা হেলে থাকে ওগুলো। একদিকে সদা বদলাতে থাকা ঝোপের আকার, অন্যদিকে নদীর খেয়ালে সদা বদলাতে থাকা ভূপ্রকৃতি। এসব নিয়ে এক আজব দেশ। পুরো এলাকাটা যেন জীবন্ত। নদীরও এখানে অন্য রূপ। হঠাৎ প্লাবিত হয়ে সে অনেক চওড়া আকার নিয়েছে। একই সাথে জলে ক্রমাগত তৈরি হচ্ছে ঘূর্ণি, চোরা স্রোত। সেই স্রোতের টানে মাঝে মাঝে দ্বীপগুলোর পাড়ের বালি আর মাটি খসে পড়ছে। প্রতিদিনই নতুন দ্বীপ তৈরি হচ্ছে, আবার পুরনো দ্বীপগুলো হারিয়ে যাচ্ছে। জুলাইয়ের একটা সুন্দর সকালে যখন ভিয়েনা শহরের ঘুম ভাঙেনি, তখন আমি আর আমার সঙ্গী তাঁবু আর রান্নার বাসনপত্র নিয়ে আমাদের ক্যানিও নৌকায় চেপে ভেসে পড়লাম দানিউব নদীতে। পূব আকাশে তখন সবে লাল আভা দেখা দিয়েছে। দূরের নীল পাহাড়ের গায়ে কুয়াশার চাদর। হাইনবার্গ আর পেট্রোনেল পার হয়ে অস্ট্রিয়া আর হাঙ্গেরির সীমান্তেও পৌঁছে গেলাম। হাঙ্গেরির মধ্যে অনেকখানি প্রবেশ করার পর জলটা ঘোলা হতে শুরু করল। তার মানে কাছেই কোথাও বন্যা হয়েছে। কিছু দূর এগোতেই জলের স্রোত আচমকা এতটাই বেড়ে গেল যে আমাদের নৌকাটা লাফিয়ে উঠে হঠাৎ পাক খেতে শুরু করল। সর্বনাশ! ঘূর্ণিতে পড়েছি। নৌকাটা বেশ কয়েকবার পাক খেয়ে আচমকা বাঁক নিল বাঁদিকে, আর বাঁদিকের মোড়টা ঘুরতেই চোখের সামনে ভেসে উঠল সেই বিস্তীর্ণ অপার্থিব সৌন্দর্যে ভরা জলাভূমি। কোথাও আর কোনো নৌকো নেই, বাড়ি বা কুড়েঘর নেই, জনমানবের বা কোনো বসতির চিহ্ন মাত্র নেই। এ যেন এক মনুষ্য বর্জিত আদিম পৃথিবী, যেখানে নিঃসঙ্গ প্রকৃতি বেড়ে উঠেছে নিজের খেয়ালে। চারদিকে শুধু থই থই জল, মুক্ত হুহু বাতাস আর উইলো ঝোপের অরণ্য। যেন বেশ একটা ছোট্ট রূপকথার দেশ। আর সেখানেই যেন আমরা দুজন হঠাৎ বিনা অনুমতিতে ঢুকে পড়েছি। বিকেলের মুখে টের পেলাম একটা ঝোড়ো হাওয়া উঠতে শুরু করেছে। ব্যাপারটা ভালো লাগলো না। এই বেলা কোথাও একটা তাঁবু ফেলতেই হবে, কিন্তু জায়গাটার ভূপ্রকৃতি এতটাই বিভ্রান্তিকর যে কোনো একটা ভালো জায়গা খুঁজে পাওয়া বেশ শক্ত। বেশ কয়েকবার চেষ্টা করেও কোথাও নোঙর করতে পারলাম না। জলের এমন স্রোত যে নৌকা স্থিরই থাকছে না। দুবার উইলো ঝোপে ঘষা লেগে হাত পা ছড়ে গেল। এমন অবস্থায় বেশ কিছুটা চলার পর আমাদের এক পাশ থেকে একটা দমকা হাওয়া এসে নৌকার গায়ে লাগলো, আর তাতেই
নৌকার মুখটা গেল ঘুরে, আর সেটা জলের টানে ঢুকে পড়ল একটা খাড়ির মধ্যে। তাতে অবশ্য ভালোই হলো, এখানে জলের স্রোত অপেক্ষাকৃতভাবে কম। কিছুক্ষণের মধ্যেই আমরা নৌকা ঠেলে পাড়ে এসে উঠলাম। কড়া রোদে ভরা অপরাহ্ন বেলার আকাশের নিচে বালির উপর পাশাপাশি শুয়ে পড়ে আমরা দুজন হাঁপাতে লাগলাম। মাথার উপর মেঘমুক্ত নীল আকাশ, চারপাশে উদ্দাম বাতাসে নৃত্যরত সারি সারি উইলোর ঝোপ। ওরা যেন আমাদের সহস্র হাততালি দিয়ে অভিবাদন জানাচ্ছে। আমি হাঁপাতে হাঁপাতে আমার সঙ্গীকে বললাম, উফ, এ কি নদী রে ভাই। আমার সঙ্গী বলল, খুব বদরাগী নদী, একদমই বাড়াবাড়ি সহ্য করে না, তাই না? দাঁড়া, নৌকাটা আগে ঠিক করি। ও হাত দিয়ে টেনে আমাদের নৌকোটাকে বালির উপর দিয়ে নদীর পাড় থেকে আরো অনেকটা ভেতরে নিয়ে এলো। তারপর আবার আমার পাশে এসে শুয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ল। আমি ওর পাশে শুয়েই রইলাম। মনের মধ্যে একটা অদ্ভুত প্রশান্তির ভাব। জল, হাওয়া, বালি আর আকাশের জ্বলন্ত সূর্য সব মিলিয়ে মনটা বেশ খুশি করে দিল। আমার সাথে আমার এই সুইডিশ বন্ধুটির মতন এমন একজন দারুণ সঙ্গী পেয়েছি। আমি সত্যিই ভাগ্যবান। আমরা দুজনে আগেও এরকম অনেক অভিযান করেছি, কিন্তু এই দানিউব নদী যে প্রথম থেকেই আমাদের মধ্যে কি দারুণ একটা রোমাঞ্চ সৃষ্টি করেছে তা বলে বোঝাতে পারবো না। এর কারণ নিশ্চয়ই এর এই প্রাণবন্ত রূপ। শুয়ে শুয়ে আমরা নদীর শব্দ শুনছিলাম, কত রকম বিচিত্র শব্দ। আর শব্দ হবে না? এটা এমন একটা জায়গা যেখানে নদী থেকে চারদিকে ছড়িয়ে গেছে অগন্তি শাখা, আবার কোথাও হঠাৎ করে মিলে যাচ্ছে অজস্র শাখার মুখ। কোথাও আচমকা ঘূর্ণি, তো কোথাও হঠাৎ পাড় ভেঙে পড়া। নদীর কলতান শুনতে শুনতে মনে পড়ল, আমরা আসার আগে প্রেসবার্গে একজন হাঙ্গেরিয়ান অফিসারের সাথে আলাপ হয়েছিল। উনি বলছিলেন, কিছু দূর যাবার পর দেখবেন নদীটা 3 ভাগে ভেঙে গিয়ে 3টে আলাদা পথ ধরেছে। যদি পাশের চ্যানেলটা দিয়ে যান তবে একটা জলা জঙ্গলে গিয়ে পড়বেন। বন্যা হলেও বিপজ্জনক, আবার শুকনো থাকলেও তাই। আশেপাশে 40 কিলোমিটারের মধ্যে কিচ্ছু নেই, জনমানব, খামার, মাঝি, জেলে গ্রাম কিচ্ছু না। ওখানে গিয়ে আটকালে কিন্তু আপনাদের অনাহারে মরতে হবে। তাছাড়া নদী ক্রমশ ফুলছে, বন্যা এলো বলে। আমি আপনাদের অনুরোধ করব ওখানে না যাবার জন্য। কিন্তু আমাদের রক্ত গরম। ফুলতে থাকা নদী আর ঝোড়ো হাওয়ায় আমরা ভয় তো পেলামই না, উল্টে আরো জেদ চাপল। যদিও কোথাও আটকে পড়লে ব্যাপারটা সিরিয়াস হয়ে উঠতে পারে, তবে আমাদের কাছে প্রচুর বাড়তি খাবার দাবার, ওষুধ, পানীয় সব রয়েছে, ফলে অনাহারে আমাদের থাকতে হবে না। কিন্তু আবহাওয়ার ব্যাপারে অফিসারের কথা অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। পরিষ্কার আকাশের নিচে যে হাওয়ার এমন বেগ হতে পারে সেটা ভাবাই যায় না। আর সাথে নদীর জলও ক্রমশ বেড়ে চলেছে। আকাশের দিকে চেয়ে যখন দেখলাম বেলা পড়ে এসেছে, সূর্য ডুবতে আন্দাজ ঘন্টা 2 বাকি, তখন আমি উঠে পড়লাম। আমার বন্ধু তখনও ঘুমোচ্ছে। ভাবলাম এই ফাঁকে চারপাশটা একটু ঘুরে দেখে আসি। একটা চক্কর মেরেই বুঝলাম দ্বীপটা 1 একরের থেকেও ছোট। চারধারে নদীর বুক থেকে 2-3 ফুট উঁচু বালির পাড়। দ্বীপটা ত্রিভুজাকার, সূচালো মুখটা স্রোতের মুখে। আমি ওই প্রান্তে গিয়ে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে সূর্যাস্তের রঙে রাঙা আকাশের দিকে চেয়ে রইলাম। আমার চারধারে নদীর তীব্র গর্জন, ফেনা ধরা ঢেউ বারবার ধাক্কা মারছে পাড়ের গায়ে। চারদিকে রাশি রাশি উইলো ঝোপ বাতাসের ধাক্কায় মাথা নুইয়ে ফেলছে, আবার সোজা হয়ে দাঁড়াচ্ছে।
ওদের ক্রমাগত আন্দোলনেই যেন আরো বেশি করে ভ্রম হয় যে পুরো দ্বীপটা যেন ঠিক স্থির নয়, যেন সেটা সরে সরে যাচ্ছে। বাকি দ্বীপটায় উইলোঝোপের এত বাড়বাড়ন্ত যে শান্তিতে হাঁটার জো নেই। তাও আমি যতটা পারা যায় ঘুরে দেখলাম। কিছু দূর পর্যন্ত দেখতে পেলাম ঢেউগুলো আছড়ে পড়ছে একে অন্যের গায়ে। তারপর সেই দৃশ্যপট ঢেকে গেল উইলোর অরণ্যে। যেন একরাশ প্রাগৈতিহাসিক প্রাণী একজোটে দাঁড়িয়ে নদীর জল পান করছে। এক অপরূপ দৃশ্য নিঃসন্দেহে, কিন্তু জানি না কেন অনেকক্ষণ একটানা সেদিকে চেয়ে থাকতে থাকতে আমার কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হতে শুরু করলো। ব্যাপারটা ঠিক বুঝিয়ে বলতে পারবো না। জায়গাটা এরকম নির্জন বলেই হয়তো এমন হলো, ঠিক জানি না। জোয়ার আসা বাড়তে থাকা নদী সবসময়ই কেমন যেন একটা অমিনাস মানে ইঙ্গিতপূর্ণ পূর্বাভাস বহন করে। কে জানে, হয়তো এখন চোখের সামনে যে সমস্ত দ্বীপগুলো দেখতে পাচ্ছি তার অনেকগুলোই আর আগামীকাল সকালে থাকবে না, হারিয়ে যাবে জলের তলায়। কিন্তু না, মানে শুধু সেই ভাবনাই কিন্তু আমার অস্বস্তির কারণ নয়। সেটা যেন মনের আরো অনেক বেশি গভীর থেকে উঠে আসছে। একদিকে এই অদ্ভুত অস্বস্তি, আর অন্যদিকে উদ্দাম প্রকৃতির মাঝখানে নিজেকে হারিয়ে ফেলার আনন্দ, দুটো মিলে মনের মধ্যে কেমন যেন একটা তীব্র উত্তেজনা তৈরি করছে। শুধু একটা ব্যাপার আমি স্পষ্ট বুঝতে পারছি, যে ওই উইলোর বনের দিকে তাকালেই আমার মনের অস্বস্তিটা বাড়ছে। ওই মাইলের পর মাইল ছড়িয়ে থাকা ঝোপগুলো যেন মুহূর্তে মনটাকে আচ্ছন্ন করে ফেলছে। আর এটা ঠিক যে এই অনুভূতিটা কোনো সুখকর অনুভূতি কিন্তু নয়, একটা অমঙ্গলজনক আশঙ্কা, একটা 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 মূর্ছমান অবস্থা, একটা ভয়। যেন এই ভূখণ্ডে আমরা অনুপ্রবেশকারী, অবাঞ্ছিত। এরপর বেশ অনেকক্ষণ ধরেই অনুভূতিটা মনের মধ্যে রয়ে গেল আমার। অনেকক্ষণ পরে যখন তাঁবু খাটাচ্ছি, আগুন জ্বালিয়ে তাতে রান্না চাপাচ্ছি, তখনও মনটা সমানে খচখচ করতে লাগলো। অ্যাডভেঞ্চারের আনন্দটা যেন ম্লান করে দিচ্ছে ওই অস্বস্তিটা। অথচ তার কোনো কারণ অনেক চেষ্টা করেও কিন্তু আমি বার করতে পারলাম না। আমার বন্ধুকে এসব ব্যাপারে কিছু বললাম না, কারণ আমি জানি ও একজন ঘোর বাস্তববাদী মানুষ। ওর মধ্যে কল্পনা প্রবণতার ছিটে ফোটাও নেই। আর যদি বলতে যাইও, প্রথম কথা কিছুতেই বুঝিয়ে বলতে পারবো না যে আমার মধ্যে ঠিক কি হচ্ছে। আর তাছাড়াও ও হয়তো আমায় নিয়ে হাসাহাসি করবে। দ্বীপটার ঠিক মাঝখানে জমিটা অনেকটা ঢালু, চারদিক থেকে বাটির মতো নেমে গেছে। এখানেই আমরা তাঁবুটা খাটালাম। ঢালু হবার জন্য আর চারপাশ ঘিরে ঘন উইলো ঝোপ থাকার জন্য এখানে হাওয়ার দাপট অনেকটা কম। আমার বন্ধু বলল, ক্যাম্পটা ঠিক ভালো হলো না রে। কোথাও পাথর নেই, আগুন জ্বালাবার মতো ভালো কাঠকুটো নেই। আমার মতে কাল সকালে এখান থেকে বেরিয়ে পড়া ভালো, তাই না? এই বালিতে কোনো কিছুই স্থায়ী হবে না। মাঝরাতে তাঁবু ভেঙে পড়লে কিরকম ভোগান্তি হতে পারে তা আমাদের দুজনেরই জানা। তাই তাঁবুটা যতটা সম্ভব মজবুত করে খাটালাম। তারপর শুকনো কাঠকুটো জোগাড় করতে বেরিয়ে পড়লাম। শোবার আগে পর্যন্ত আগুনটা তো জ্বালিয়ে রাখতে হবে। সমস্যা হলো, উইলো ঝোপ থেকে কখনো ডাল খসে পড়ে না। তাই নদীর জলে ভেসে আসা কাঠকুটোগুলোই আমাদের একমাত্র হাতের পাঁচ। বেশ অনেকটা সময় ধরে আমরা নদীর পাড় চষে বেড়ালাম। কিছুক্ষণ অন্তর অন্তর ঝুপঝুপ করে পাড় ভেঙে স্রোতস্বিনী জলে মিশে যাচ্ছে। আমার সুইডিশ বন্ধুটি বলল, যখন পাড়ে নেমেছিলাম তখন থেকে দ্বীপটা কিন্তু অনেক ছোট হয়ে গেছে। সেটা খেয়াল করেছিস?
এভাবে চললে দ্বীপটা খুব বেশি দিন টিকবে না। আমাদের নৌকাটা বরং চল তাঁবুর একটু কাছে টেনে আনি, তাহলে যে কোনো মুহূর্তে বেগতিক দেখলেই আমরা ভেসে পড়তে পারবো। এই পোশাকেই চল শুয়ে পড়ি। ও আমার কিছুটা সামনে ছিল, পাড়ের কাছাকাছি। বেটা হাসছিল বেশ। হঠাৎ ওর গলা শুনে আমি থমকে গেলাম। ওর হাসি বন্ধ হয়ে গেছে, বরং কিছু একটা দেখে যেন ও ভীষণ অবাক হয়েছে। ও চিৎকার করে উঠল, বাই জোভ, কি এটা? এটা কি? আমি ওকে দেখতে পাচ্ছিলাম না। উইলোর ঝোপের ওপাশে হারিয়ে গেছে ও। আমি কোনো মতে দৌড়ে গিয়ে দেখি ও নদীর পাড়ে ঝুঁকে দাঁড়িয়ে জলের দিকে চেয়ে আছে। জলের একটা বিশেষ জায়গায় আঙুল দিয়ে দেখিয়ে ও বলল, গুড হেভেন্স, দেখ দেখ, একটা মানুষের মৃতদেহ। একটা কালো রঙের লম্বাটে জিনিস ফেনা ধরা জলের ঢেউয়ে ক্রমাগত পাক খাচ্ছে। জিনিসটা চোখের নিমেষে আমাদের সামনে দিয়ে ভেসে গেল। একবার সেটা দেখা যাচ্ছে, পর মুহূর্তেই সেটা আবার জলের নিচে হারিয়ে যাচ্ছে। আমাদের থেকে সামনে প্রায় 20 ফুট মতো দূরত্বে গিয়ে জিনিসটা হঠাৎ থমকে গেল। তারপর মাথাটা তুলে সোজা তাকালো আমাদের দিকে। তারপর হঠাৎ চুপ করে ডুব দিয়ে অদৃশ্য হয়ে গেল। ওই এক মুহূর্তেই দেখলাম জিনিসটার চোখ দুটো গাঢ় হলুদ রঙের। আমি হাঁফ ছেড়ে বললাম, উফ, এই, ওটা মানুষের লাশ। মানুষের লাশ ওটা ওটা তো একটা ভোঁদড়। আমার বন্ধুও ততক্ষণে ওর ভুলটা বুঝতে পেরেছে। ও বলল, আরে হ্যাঁ, তাই তো, ভোঁদড়ি তো। ভোঁদড়ি তো। দুজনে একচোট খুব হাসাহাসি করলাম। এটা কিন্তু ঠিক, ভোঁদড়টা যতই জ্যান্ত হোক, প্রথমে দেখে ওটাকে ডুবে যাওয়া কোনো মানুষের মৃতদেহ বলেই মনে হয়েছিল। আরো অনেকটা দূরে গিয়ে ওটা আরেকবার ভেসে উঠল। না, কোনো ভুল নেই, ওটা ভোঁদড়ই বটে। কাঠকুটো জোগাড় করে ফিরতে যাব, এমন সময় আরেকটা ঘটনা ঘটল, যেটা আমাদের আবার নদীর ধারে টেনে আনলো। এবার কিন্তু সত্যি সত্যি একটা মানুষকে দেখলাম। আর আরো আশ্চর্য ঘটনাটা হলো এই যে মানুষটা একটা নৌকায় করে ভেসে যাচ্ছে। দানিউবে এত ছোট ডিঙি নৌকো এমনিতেই দেখা যায় না, তার উপর এই জনশূন্য জলার উপরে, এরকম বন্যার সময়। কে লোকটা? জানি না কেন ব্যাপারটা আমাদের কিরকম একটা হকচকিয়ে দিল। আমরা এক দৃষ্টে চেয়ে রইলাম সেদিকে। শেষ বেলার কমে আসা আলোর জন্য কিনা জানি না, আমি কিছুতেই নৌকার লোকটাকে স্পষ্ট দেখতে পাচ্ছি না। দৃষ্টি ঝাপসা হয়ে আসছে। লোকটা যেন আসলে নেই, সবটাই যেন আমার দৃষ্টি বিভ্রম। যতটা বুঝলাম, লোকটা একটা ছোট তলা চ্যাপ্টা ডিঙির উপর দাঁড়িয়ে আছে, হাতে একটা লম্বা দাঁড়। সেটা দিয়ে ও যত দ্রুত সম্ভব নৌকাটাকে বেয়ে নিয়ে চলে যাচ্ছে আমাদের দ্বীপের উল্টো দিকের দ্বীপের পাড়ে। দূর থেকে ওর মুখের অবয়বটা ঠাহর করতে পারলাম না ঠিকই, কিন্তু তাও বুঝলাম লোকটা স্থির দৃষ্টিতে আমাদের দিকেই চেয়ে আছে। এবার দেখলাম লোকটা যেন কিছু বলছে আর ঘন ঘন হাত নেড়ে আমাদের কিছু বোঝাতে চাইছে। ও চিৎকার করে কিছু একটা বলল, কিন্তু আমরা কিছুই শুনতে পেলাম না, কারণ নদীর হাওয়াটা বইছে উল্টো দিকে। লোকটার চেহারা, নৌকো, হাতের ইশারা, কথা
সবটা মিলিয়ে কিছু একটা ছিল যেটা আমার মনের মধ্যে একটা নিদারুণ অস্বস্তি তৈরি করলো। আমি বন্ধুকে বললাম, এই কি ব্যাপার বলতো? লোকটা ওরকম বারবার ইশারা করছে কেন? মনে তো হচ্ছে যেন চোখে মুখে ক্রস আঁকছে। আমার বন্ধু বলল, একদম ঠিক বলেছিস, ও আমাদের বারবার ক্রস এঁকে দেখাচ্ছে। দূরে নদীর বাঁকে লোকটা যেন এবার হঠাৎ করে হারিয়ে গেল। ওই উইলোর ঝোপগুলোর আড়ালে যেন হঠাৎ উবে গেল। এরই মধ্যে সূর্য ডুবে গেছে, চারপাশে কুয়াশার আস্তরণ পড়তে শুরু করেছে। আমি বললাম, কিন্তু এই বন্যায় ফুলতে থাকা নদীতে ওইটুকু একটা নৌকা নিয়ে লোকটা কি করছে? তার উপর সময়টা দেখ, রাত নামলো বলে। আর মানে আমাদের দিকে চেঁচিয়ে কি বলতে চাইলো? কেনই বা কপালে ক্রস আঁকলো? তোর কি মনে হয় যে ও আমাদের কোনো ব্যাপারে সতর্ক করতে চাইছিল? আমার বন্ধু হেসে বলল, আরে ধুর, না না, ও নিশ্চয়ই দূর থেকে আমাদের জ্বালানো আগুনের ধোঁয়া দেখতে পেয়েছে, তারপর আমাদের দেখে ভূতফুত কিছু ভেবেছে। এখানে কোনো বুনো জন্তু অব্দি নেই, সেখানে হঠাৎ মানুষ দেখতে পেয়েছে। বুঝতেই তো পারছিস, এই হাঙ্গেরিয়ানরা খুব কুসংস্কারাচ্ছন্ন হয়। আরে তোর মনে নেই প্রেসবার্গের ওই দোকানদার মহিলা আমাদের কেমন ভাবে এখানে আসতে বারণ করছিলেন? এখানে নাকি এমন কারা সব থাকে যাদের অস্তিত্ব মনুষ্য লোকের বাইরে। এরা ওরকমই, ঈশ্বর থেকে শয়তান, পরী থেকে ভূত পর্যন্ত কোনো কিছুই বিশ্বাস করতে বাদ দেয় না। ওই লোকটা সম্ভবত কোনো স্থানীয় চাষা বা জেলে, জীবনে প্রথমবার হয়তো এই দ্বীপে মানুষ দেখেছে, তাই অত ভয় পেয়েছে। ওর গলা শুনে আমি কিন্তু খুব একটা ভরসা পেলাম না। ওর গলার স্বরে কিসের যেন একটা অভাব। ব্যাপারটা বুঝতে পারলেও অভাবটা যে ঠিক কিসের সেটা আমি কিছুতেই বুঝে উঠতে পারলাম না। আমি হেসে বললাম, এদের বিশ্বাসের যা বহর দেখছি রে, তাতে যদি আরেকটু বেশি কল্পনা শক্তি এদের থাকতো তাহলে বোধহয় জায়গাটাকে এরা প্রাচীন দেবতাদের একটা থান বানিয়ে ফেলতো। কি বলিস? আলোচনাটা এবার থেমে গেল, কারণ আমরা ইতিমধ্যে তাঁবুর পাশে ফিরে এসেছি। আমরা উনুন জ্বালিয়ে রান্না চাপালাম। আমার এই বন্ধুটি একেবারেই কল্পনাবিলাসী নয়, বরং ঘোরতর বাস্তববাদী। কিন্তু এই পরিস্থিতিতে আমার মনে হলো যেন সেটাই ভালো। যে কোনো রকম প্রতিকূল পরিস্থিতিতে সেটাই সঠিক। ও খরস্রোতা নদীতে পাক্কা রেড ইন্ডিয়ানদের মতো নৌকা বাইতে পারে। বিপজ্জনক ব্রিজ বা ঘূর্ণির সামনে পড়লে কি করে বাঁচতে হয় তা ওর থেকে ভালো কেউ জানে না। যে কোনো অভিযানে যাবার জন্য ওর মতো ভালো সঙ্গী আর কেউ হয় না। আমি ওর শক্ত মুখের দিকে একবার তাকিয়ে দেখলাম। একরাশ কোকড়ানো চুল কপালের উপর ঝুলে পড়েছে। এক গাদা শুকনো কাঠ নিয়ে ও একপাশে জড়ো করছে। সত্যি, ও না থাকলে আমার একদম চলবে না। এক মনে কাজ করতে করতেই ও বলল, নদীটা এখনো বাড়ছে, এরকম চললে আর দুদিনের মধ্যে পুরো দ্বীপটা জলের তলায় চলে যাবে। হাওয়াটাই চাপের। নদীটা নিয়ে তেমন ভাবছি না, হাওয়াটা কমলে বাঁচা যায়। জল বাড়লে সাথে সাথেই ভেসে পড়তে পারবো, কিন্তু হাওয়া থাকলে জলের স্রোত বেড়ে যায়, আর তাতে নুড়ি ছিটকে নৌকোর তলা ফুটো হয়ে যাবার প্রবল সম্ভাবনা থাকে। অন্ধকার নামলেও হাওয়ার বেগ কিন্তু একটুও কমল না, বরং বেড়েই চলল। চারপাশে বাতাসের একটা উন্মত্ত গোঙানি। হাওয়ার দাপটে আশপাশের উইলোর ঝোপ একেবারে খড়ের গাদার মতো দুলছে। এদিকে আকাশে কিন্তু মেঘের লেশ মাত্র নেই।
আমরা রাতের খাওয়া শেষ করার একটু পরেই আকাশ জুড়ে চাঁদ উঠল, পূর্ণিমার চাঁদ। পুরো অঞ্চলটা একটা উজ্জ্বল রূপলি আলোয় ভরে গেল। আমরা আগুনের পাশে বালির ওপর শুয়ে ধূমপান করতে করতে চারপাশের প্রকৃতির বিচিত্র শব্দের খেলা শুনতে লাগলাম। দুজনে বেশ গল্পগুজব করছি, এবারে কোন দিকে যাব সেসব প্ল্যান করছি। তাঁবুর দরজার সামনে ম্যাপটা বিছিয়ে বসেছিলাম, কিন্তু হাওয়ার চোটে সেটা ভালো করে দেখাই দায়। শেষমেশ তাঁবুতে ঢুকে দরজার পর্দাটা নামিয়ে দিলাম। বাইরের আগুনের আলোয় ভেতরটা বেশ ভালোই দেখা যাচ্ছে। দুজনে বসে চুপচাপ ধূমপান করে চলেছি। বাইরে কিছুটা দূরে নদীর গর্জন। একটা ব্যাপার আমি লক্ষ্য করলাম যে এতক্ষণ ধরে আমরা ক্রমাগত যত গল্প করে যাচ্ছি তার সবটাই অনেক দূরের বিষয় নিয়ে, যেমন আমরা কোথায় আগে গেছি, কি অভিজ্ঞতা হয়েছে, অথবা এরপর আমরা কোথায় যাব, কি করব, এই সব। অর্থাৎ অতীত আর ভবিষ্যতের উপর আমাদের মনোযোগ, কিন্তু আমরা কেউ এক মুহূর্তের জন্যেও বর্তমান পরিস্থিতি বা অভিজ্ঞতা নিয়ে একটাও কথা বলছি না। অথচ এই মুহূর্তে সেটাই তো সবচেয়ে বেশি স্বাভাবিক হতো। আমরা দুজনেই যেন কোনো অজানা চুক্তিতে ঠিক করেছি যে এই বর্তমান সময়টাকে আমরা এড়িয়ে চলব। একবারও আমরা কেউ সেই ভোঁদর বা নৌকার ওপর দেখা লোকটার কথা তুললামই না। একে তো কাঠের অভাব, তার উপরে এরকম হাওয়া, আগুন জ্বালিয়ে রাখা মহা সমস্যা। আমরা তাই ঠিক করলাম কিছুক্ষণ অন্তর অন্তর পালা করে গিয়ে কাঠকুটো যা পাই খুঁজে আনব। সেই মতো একবার বন্ধু যায়, একবার আমি। একবার আমার মনে হলো আমার বন্ধুটি যেন কাঠ আনতে গিয়ে একটু বেশি সময় লাগাচ্ছে। একা বসে থাকতে যে খুব খারাপ লাগছিল তা নয়, কিন্তু কেন জানি না আমার মনে হলো ও তাড়াতাড়ি ফিরলেই ভালো হয়। সারাদিন জল আর ঝোড়ো হাওয়ার সাথে জুঝে শরীরটা বেশ ক্লান্তই লাগছিল, তাই ভাবলাম একটু জলদি শুয়ে পড়ব। কিন্তু অবাক কাণ্ড, কাঠ নিয়ে আসার পরে আমরা কিন্তু তাঁবুতে ফিরলাম না, তাঁবুর বাইরে আগুনের পাশেই শুয়ে রইলাম। এলোমেলো সব আলোচনা করতে লাগলাম। জায়গাটার একাকিত্ব, রিক্ততা হঠাৎ যেন আমাদের হাড়ে মজ্জায় ঢুকে গেছে। নিস্তব্ধতাই যেন সবচেয়ে স্বাভাবিক। আমাদের নিজেদের গলার স্বরও যেন নিজেদের কাছে কেমন অচেনা লাগছে, যেন আমরা দুজনেই খুব জোর করে কথা বলতে হবে তাই কথা বলছি। মানুষের কণ্ঠস্বরই যেন এই পরিবেশে একমাত্র অস্বাভাবিক বেমানান একটা শব্দ। চরাচর ভেসে যাওয়া জ্যোৎস্নার তলায় পাণ্ডব বর্জিত এই অঞ্চল, যেখানে কোনোদিন হয়তো মানুষের পা পড়েনি, যেখানে শুধু জল, ঝোড়ো হাওয়া আর ভিড় করে থাকা উইলো অরণ্যের রাজত্ব, সেখানে আমরা দুজন আচমকা যেন দুর্ঘটনাবশত অনুপ্রবেশ করে ফেলেছি। খোলা আকাশের নিচে শুয়ে আমার মধ্যে কেমন যেন একটা ভাবনা জেগে উঠল। অনেক রাতও হয়ে এলো, এবার শুতে হবে। এ রাতের মতো শেষবার কাঠ আনতে উঠে পড়লাম আমি। বন্ধুকে বললাম, এই শোন না, এবার আগুন নিভে গেলে কিন্তু আর জ্বালাবো না, হ্যাঁ, শুয়ে পড়ব। এই বলে আমি নদীর দিকে বড় উইলো ঝোপের দিকে এগিয়ে গেলাম। আমার বন্ধুটি যেরকম কল্পনা শক্তিহীন মানুষ, সেই তুলনায় আজ ও যেন একটু বেশি সেন্সিটিভ হয়ে আছে। এরকম আমি ওকে আগে কিন্তু কখনো দেখিনি। বোধহয় জায়গাটার এরকম অপার্থিব প্রাকৃতিক সৌন্দর্য আর শূন্যতা, এগুলো ওকে খুব অভিভূত করে ফেলেছে। কি মনে হলো, আমি তখনই কাঠ না কুড়িয়ে হেঁটে নদীর একদম ধারটায় চলে এলাম। হঠাৎ যেন আমার খুব একা থাকতে ইচ্ছে করছে। আবার সেই ইচ্ছেটার সাথেই মনের মধ্যে জেগে উঠছে
আজ বিকেলের সেই অস্বস্তিটা। কিছু একটা যেন আমি জানি না, কিন্তু জানতে চাই। সে যে কি বিচিত্র একটা অনুভূতি, বলে বোঝাতে পারবো না। এখানে কিছু একটা আছে, কিছু একটা। উইলোগুলোর মধ্যে দিয়ে বাতাস বয়ে কিরকম যেন একটা বিচিত্র শব্দ হচ্ছে। ওগুলো যেন নিজেদের মধ্যে কথা বলছে, ফিসফিস করছে। কখনো বা দীর্ঘশ্বাস ফেলছে, কখনো বা আচমকা চিৎকার করে উঠছে, হাসছে। এই যেন এক অন্য অচেনা পৃথিবী। সেখানে অন্য জীবন, অন্য প্রাণ, রূপলি অন্ধকারে মোড়ানো একটা আদিম জগৎ। আমার কেন জানি না বারবার মনে হতে লাগলো, এই পৃথিবীতে আমরা অযাচিত, আমরা অবাঞ্ছিত। এখানে আমাদের কোনো ঠাঁই নেই। এক রাতের জন্য হয়তো এই জগৎ আমাদের সহ্য করবে, কিন্তু তার বেশি নয়। এই পৃথিবী আমাদের চায় না। এই জীবন্ত আন্দোলিত উইলোর ঝাঁক আমাদের চায় না। হঠাৎ একটা রাত পাখির তীক্ষ্ণ চিৎকারে আমার সম্বিত ফিরল। আমি চমকে গিয়ে টাল সামলাতে না পেরে ঝপাং করে পড়লাম নদীর জলের মধ্যে। কোনো মতে ঝট করে একটা বড় শিকড় ধরে উঠে এলাম, না হলে জলের টানে ভেসে যেতে আমার এক মুহূর্তও লাগতো না। না, আর দেরি করা যাবে না। আমি এবার কাঠ খুঁজতে লেগে পড়লাম। কি হয়েছিল আমার? ওরকম ভ্যাবলার মতো দাঁড়িয়েছিলাম কেন? না, বন্ধু ঠিকই বলেছে, কালই এখান থেকে মানে কেটে পড়া ভালো। কাঠ কুড়িয়ে পিছনে ঘুরতেই আমি চমকে উঠলাম। আমার বন্ধু ঠিক আমার সামনেই দাঁড়িয়ে আছে, খুব কাছে। অথচ ওর আশাটা আমি একবারের জন্যও টের পাইনি। চারদিকের এই শব্দের জন্য কি? ও বলল, কি ব্যাপার? কি করছিস তুই এতক্ষণ ধরে? সেই কখন তো এসছিস। আমি ভাবলাম তোর বোধহয় কিছু হয়ে গেল। কিন্তু ওর গলার স্বরে আর চোখে মুখে এমন একটা কিছু ছিল যে আমি কোনো উত্তর দিতে পারলাম না। বুঝলাম শুধু আমার খোঁজ করতেও আসেনি। আমারই মতন এখানকার প্রকৃতি ওকেও ঘিরে ফেলেছে, আর ও একা থাকতে চাইছে না। ও বলল, নদীটা এখনো ফুলছে, হাওয়াটাও বাড়ছে রে। আমি বললাম, হ্যাঁ, ভাগ্য ভালো আমরা নিচু আর ওই ঢালু জায়গাটার উপর তাঁবু ফেলেছি, হয়তো চাপ হবে না। জানি না ও আমার কথা হাওয়ার মধ্যে শুনতে পেল কিনা, শুধু মাথা নাড়ল। তারপর বলল, এই দুর্যোগ থেকে অক্ষত অবস্থায় বেরোতে পারলে নিজেকে সত্যি ভাগ্যবান মনে করব। সত্যি বলতে কি, আমারও এই মুহূর্তে ঠিক এই কথাটাই মনে হচ্ছিল। চারদিকের বাতাসে কেমন যেন একটা অমঙ্গলের আশঙ্কা, কিছু একটা দুর্যোগ যেন ঘটতে চলেছে। ফিরে এসে আমরা শেষবারের মতন ভালো করে আগুন জ্বাললাম। পা দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে আগুনটাকে বেশ একটু বাড়িয়ে তুললাম। রাতের জন্য সবকিছু ঠিকঠাক। তাঁবুর পাশেই নৌকাটা উল্টো করে রাখা, তলার হলুদ প্যাডেল দুটো স্পষ্ট দেখা যাচ্ছে। পাশের একটা উইলো গাছের ডালে আমাদের খাবার দাবার আর বাসনপত্রের থলেটা ঝুলছে। ধোয়া থালা বাসনগুলো আগুন থেকে একটু দূরে সাবধানে গুছিয়ে রেখেছি, সকালে আবার ওগুলোতেই খাওয়া দাওয়া করা যাবে। আগুনে বালি ঢেলে নিভিয়ে দিলাম। তারপর দুজনে তাঁবুর ভেতরে গিয়ে ঢুকলাম। দরজার ফ্ল্যাপটা উপরে উঠিয়ে রাখলাম। বাইরে শ্বেত শুভ্র জ্যোৎস্না জড়ানো, নড়তে থাকা সারি সারি উইলো। ঝোড়ো হাওয়া এসে বারবার ধাক্কা মারছে আমাদের ছোট্ট তাঁবুর বাইরে। এসব দেখতে দেখতেই কখন যে ঘুমিয়ে পড়েছি টের পাইনি। হঠাৎ করে
কেন জানি না আমার ঘুমটা ভেঙে গেল। আমার ঘড়িটা তাঁবুর কাপড়ের গায়ে পিন দিয়ে আটকানো ছিল। চাঁদের আলোয় ঘড়িটা দেখে বুঝলাম রাত 12টা বেজে পার হয়ে গেছে। তার মানে ঘন্টা 2 মতো আমি ঘুমিয়েছি। পাশে বন্ধু এখনো ঘুমিয়ে আছে। তবু কেন জানি না আমার হঠাৎ খুব ভয় করল, খুব ভয় করল। মনে হলো আমাদের তাঁবুর ঠিক আশেপাশেই কিছু একটা যেন ঘটছে। আমি চট করে উঠে বসে বাইরে মুখ বাড়ালাম। ঝড়ের বেগ আগের থেকে অনেক বেড়েছে। আমরা ঢালু জমিতে আছি বলে ততটা টের পাচ্ছি না ঠিকই, কিন্তু চারপাশের গাছ প্রবল বেগে দুলছে। আমার মনের অস্বস্তিটা কিন্তু তখনও যায়নি। আমি ধীরে ধীরে হামাগুড়ি দিয়ে তাঁবুর বাইরে বেরিয়ে এলাম। বাইরে আমাদের জিনিসপত্রগুলো ঠিকঠাক আছে কিনা সেটাও তো দেখার দরকার। বন্ধুকে আর জাগালাম না। তাঁবু থেকে সবে বেরিয়েছি, তখনও উঠে দাঁড়ায়নি। এমন সময় আমার চোখ আটকে গেল ঠিক উল্টো দিকের ঝোপটায়। ঝোপের ঠিক মাথার দিকটায় ওগুলো কি? চাঁদের আলোয় কতগুলো কিম্ভূত আকৃতি উইলো ঝোপের ঠিক মাথার উপর যেন ভেসে বেড়াচ্ছে। আমার থেকে দূরত্ব বেশি নয়, বড়জোর 50 পা হবে। প্রথমে মনে হলো বন্ধুকে ডাকি, ওকেও দেখানো উচিত, কিন্তু কোনো একটা অজানা কারণে আমি ইতস্তত করতে লাগলাম। আমি মাটিতে ঝুঁকে বসেই ঠায় চেয়ে রইলাম সেই দিকে। না, আমি কিন্তু স্বপ্ন দেখছি না, আমি সম্পূর্ণ সজাগ। কিছুক্ষণ পর অন্ধকারে চোখ সয়ে গেলে আমি ওগুলোকে স্পষ্ট দেখতে পেলাম। ঠিক উইলো ঝোপের মাথার ওপর বিশাল ব্রোঞ্জের মতো উজ্জ্বল কতগুলো আকৃতি যেন ভেসে বেড়াচ্ছে। গাছ থেকে গাছে নয়, কিন্তু হাওয়ায় ভাসছে। মানুষের থেকে তাদের আকার অনেক বড়। ওরা কিছুতেই মানুষ হতে পারে না, কিছুতেই না। তাহলে কি ওগুলো চাঁদের আলোয় দুলতে থাকা গাছের উপচ্ছায়া? না না না, হতেই পারে না। আকারগুলো ঝোপের মাথার দিক থেকে ভেসে উঠে যাচ্ছে উপরের অন্ধকার আকাশের দিকে। ঝোড়ো হাওয়ায় যেন হালকা দুলছে সেগুলো। প্রতি মুহূর্তেই মনে হচ্ছে ওগুলো বোধহয় মিলিয়ে যাবে। সবটাই আমার চোখের ভুল, কিন্তু যতই তাকিয়ে আছি মনে হচ্ছে ওগুলো সত্যি, আমার দৃষ্টিভ্রম নয়। আমার এখন আর ভয় করছে না, বরং সেই ভয়ের জায়গা এখন নিয়েছে এক অপার বিস্ময় আর মুগ্ধতা। এক আদিম পৃথিবীর বুকের কোনো এক অপার্থিব শক্তির মুখোমুখি দাঁড়িয়ে আমার চেতনা। আমাদের হঠাৎ অনুপ্রবেশ যেন এই প্রকৃতির সুপ্ত রূপকে জাগিয়ে তুলেছে। এই অদ্ভুত দুর্যোগের কারণ আর কেউ নয়, শুধুমাত্র আমরা। আমি সোজা হয়ে উঠে দাঁড়ালাম। আমার মনের মধ্যে কেমন যেন একটা আতঙ্ক ভরা সমীহের ভাব ফুটে উঠছে। মনে হচ্ছে মাটিতে লুটিয়ে প্রণাম করি, পুজো করি ওই অপ্রাকৃত অস্তিত্বকে। আদিম মানুষেরও কি ঠিক এরকমই হতো? হঠাৎ একটা দমকা হাওয়ার ধাক্কায় আমি মাটিতে আছড়ে পড়লাম, আর পড়তেই আমার মনের আবেশটা কেটে গেল। ওই আকারগুলোকে কিন্তু আমি এখনো দেখতে পাচ্ছি, কিন্তু এবার আমার সজাগ মন তার কোনো একটা বাস্তব কারণ খোঁজার চেষ্টা করছে।
এরকম জ্যোৎস্না আর ঝড়ে দুলতে থাকা ডালগুলোই নিশ্চয়ই আমার মনের ওপর একটা অদ্ভুত প্রতিক্রিয়া সৃষ্টি করছে। আমি মনে একটু সাহস এনে ঝোপের দিকে পা বাড়ালাম, আর পা বাড়াতেই সবকিছু নিমেষে হাওয়া। এতক্ষণ ধরে আমি যা দেখেছি তার কিচ্ছু নেই। তাহলে সবটাই কি আমার চোখের ভুল? আমার পুরনো ভয়টা হঠাৎ ফিরে এলো। আমি চমকে উঠে চারিদিকে তাকালাম, আর এক মুহূর্ত বাইরে দাঁড়িয়ে না থেকে আমি তাঁবুর ভেতর ফিরে এলাম আর দরজার ঢাকনাটা নামিয়ে দিলাম। ওই বাইরের দৃশ্য আমি আর এখন কিছুতেই দেখব না, কিছুতেই না। মাথার ওপর কম্বল চাপা দিয়ে চুপ করে শুয়ে পড়লাম। ঘুম কিন্তু এলো না, একটা ছাড়া ছাড়া তন্দ্রা শুধু, যেন আমার বাইরের খোলসটুকু শুধু ঘুমোচ্ছে, কিন্তু আমার অন্তরটা জেগে আছে একটা নিদারুণ অস্বস্তি নিয়ে। দ্বিতীয়বার যখন আমি উঠে বসলাম তখন কিন্তু রীতিমতো চমকে উঠে বসেছি আমি। আতঙ্কের স্রোত বইছে সারা শরীর দিয়ে। না, হাওয়ার শব্দে নয়, বরং অন্য একটা আশঙ্কায় জেগে উঠেছি আমি। বাইরে কিছু একটা যেন খুব ধীরে ধীরে আমাদের তাঁবুর দিকেই এগিয়ে আসছে। একটা শব্দ পাচ্ছি আমি, একসাথে অনেকগুলো পায়ের শব্দ। কারা যেন হেঁটে আসছে। শুধু তাই নয়, কি একটা যেন আমাদের তাঁবুর পাশে বাইরে থেকে চাপ দিচ্ছে। না না, শুধু পাশ থেকে না, উপর দিক থেকেও। কি ওটা? চাপটা ক্রমাগত বাড়ছে। ঝড়ের হাওয়ার চাপ, নাকি জোরে বৃষ্টি পড়ছে, নাকি কোনো বুনো জন্তু? না, তা তো হবে না। এখানে জন্তু কোত্থেকে আসবে? একটা সম্ভাবনা আমার মাথায় এলো। গোটা দ্বীপে মাত্র একটাই বড় গাছ আছে, একটা পপলার গাছ, আর সেটা আমাদের তাঁবুর ঠিক পাশেই। সেখান থেকে ঝড়ে হয়তো কোনো ডাল ভেঙে আমাদের তাঁবুর উপর এসে পড়েছে। হয়তো পুরোটা পড়তে পারেনি, পাশের ডালে আটকে গেছে। তাই হবে। বন্ধুকে একবার আস্তে করে ডাক দিয়ে আমি তাঁবুর বাইরে তড়িঘড়ি বেরিয়ে এলাম। কিন্তু বাইরে এসে আমি অবাক। কই, তাঁবুর উপর কোনো ডাল তো নেই। বাইরে বৃষ্টিও তো হচ্ছে না। চারপাশে কোনো কিছুর চিহ্ন পর্যন্ত নেই। আকাশের দিকে তাকিয়ে দেখলাম পূব দিকের আকাশ লাল হয়ে এসছে। ভোর হলো বলে। হাওয়াটা কি থামবে না? নদীটাও দেখলাম আগের থেকে আরো অনেক বেশি ফুলে উঠেছে। আমি এতক্ষণ কি দেখলাম, কি শুনলাম? আমার হঠাৎ খুব ক্লান্ত লাগলো। একবার চারপাশে চোখ বুলিয়ে দেখে নিলাম। ওই তো আমাদের নৌকাটা উল্টে রাখা, তার তলায় দুটো হলুদ প্যাডেল, পাশের পপলার গাছের গায়ে খাবারের থলে, আর হ্যাঁ, এই তো লণ্ঠনটাও তো ঠিকই আছে। তাঁবুটাকে একটা চক্কর দিয়ে আমি উইলো ঝোপের দিকে একটু এগোলাম। চারপাশে দুলতে থাকা উইলোর ঝোপ আর নদী। কিন্তু আমার কাছে এটা এখনো পরিষ্কার নয় যে আমি তখন কিসের শব্দ পেলাম। একসাথে অনেকগুলো পায়ের শব্দ। তাঁবুর পাশে কি ঠেলছিল ওটা? নদীর পাড়ে এসে দেখলাম সেখানকার মানচিত্র এক রাতেই আমূল বদলে গেছে। পাড়ের মাটি, বালি সব ভেঙে পড়ে গেছে। জলের মধ্যে হাত দিয়ে
জলের স্রোতটা অনুভব করলাম। চোখে মুখে একটু জল তুলে দিলাম। ফেরার সময় ইচ্ছে করেই সেই ঝোপটার তলায় এসে একবার দাঁড়ালাম, যেখানে রাতের দানবীয় আকারগুলোকে দেখেছিলাম। আর এসে দাঁড়াতেই আমার মধ্যে একটা তীব্র আতঙ্ক জেগে উঠল। মনে হলো আমার ঠিক পাশেই ঝোপের মধ্যে দিয়ে একটা বিরাট আকারের ছায়া যেন হঠাৎ সরে গেল। আমি আর দাঁড়ালাম না, কোনো মতে দৌড়ে ঝোপ থেকে বেরিয়ে ছুটে চলে এলাম আমাদের তাঁবুর সামনে। কিন্তু আমি কি ঠিক দেখলাম নাকি সূর্য সবে আকাশের পূব প্রান্তে উঠেছে? আমাদের তাঁবু থেকে একটু দূরেই দ্বীপের সবচেয়ে উঁচু অংশটা রয়েছে। সেখানে উঠে আমি চারপাশে তাকালাম। চারদিকে আদিগন্ত বিস্তৃত নদী। নদীর জলে গাঢ় লাল রঙের রক্তিম আভা ক্রমশ ছড়িয়ে পড়ছে। সে যে কি নৈসর্গিক এক দৃশ্য তা বলে বোঝাতে পারবো না। আনন্দে আমার গলার কাছে একটা চিৎকার উঠে এলো, কিন্তু চিৎকারটা আর বেরোতে পারল না, কারণ ততক্ষণে আমার চোখ পড়েছে নিচে এক পাশে উইলোর ঝোপের আড়ালে থাকা আমাদের তাঁবুটার ওপর। আর পরক্ষণেই একটা ব্যাপার আমার নজরে এসেছে। আমার শির দ্বারা দিয়ে নেমে এলো একটা চরম আতঙ্কের স্রোত। নিচে উইলো ঝোপের আড়ালে আমাদের তাঁবুটা দেখা যাচ্ছে, কিন্তু তার চারপাশ দিয়ে যেন একটা পরিবর্তন এসছে। চারপাশের উইলো ঝোপগুলো যেন গোল করে আমাদের তাঁবুটার অনেকটা কাছে এগিয়ে এসেছে। একটু আগে যে অনেকগুলো পায়ের শব্দ শুনেছিলাম, হাওয়ার ধাক্কায় গাছগুলো কি এগিয়ে এসছে নাকি নাকি ওগুলো চলতে পারে? বুকের ভিতর ক্রমশ একটা তীব্র ভয় চেপে বসছে। পর মুহূর্তেই মনে হলো, তুস কি সব উল্টো পাল্টা ভাবছি আমি, এরকম আবার কখনো হয় নাকি? কিন্তু এতখানি ভুল দেখব? তাহলে কি এই আদিম পৃথিবী আসলে আমাদের মনের ওপর আঘাত হানতে চাইছে? পূব আকাশে সকালের আলো ফুটে গেছে। আমি আর ওপরে দাঁড়িয়ে না থেকে নিঃশব্দে নিচে নেমে এলাম। নিচে এসে তাঁবু থেকে ঝোপের দূরত্বটা বারবার হেঁটে মেপে দেখতে লাগলাম। পায়ে মাপা দূরত্বটা লিখে রাখলাম নোটবুকে। তারপর আবার তাঁবুর মধ্যে এসে ঢুকলাম। আমার বন্ধু এখনো ঘুমোচ্ছে। যাক, সেটা একদিক থেকে ভালোই হয়েছে। আমার চোখের দেখা আমার কাছেই থাক, হয়তো সবই হ্যালিউসিনেশন। কিছুক্ষণের মধ্যেই আমি ঘুমিয়ে পড়লাম। বন্ধু যখন আমায় ডেকে তুলল তখন বেশ বেলা হয়েছে। ও বলল, এই আমি পরিচ বানিয়েছি, যা জলদি স্নানটা সেরে আয় তো। কাঠ আছে জ্বালানির? যা আছে কাল অবধি চলে যাবে, তবে কালকের মধ্যে কোনো কিছুরই বোধহয় আর চিহ্ন থাকবে না। জলের এমন টান যে দ্বীপের এক পাশ থেকে ডুব দিয়েই দেখি আরেক প্রান্তে পৌঁছে গেছি। বরফের মতো কনকনে ঠান্ডা জল। শরীরটা যেন নিমেষে চনমনে হয়ে গেল। রাতের সমস্ত আতঙ্ক, ভয়ের অনুভূতি যেন কোথায় ধুয়ে মুছে গেল। আকাশে প্রখর রোদ, অথচ ঝোড়ো হাওয়ার দাপট এক চুলও কমেনি। হঠাৎ আমার বন্ধুর বলা কথাটা মনে পড়তেই আমার কেমন যেন একটা খটকা লাগলো। ও বলল, কাঠ যা আছে তাতে নাকি কাল অবধি চলে যাবে। কিন্তু
আমাদের তো আজই একটু পরে এখান থেকে চলে যাবার কথা, তাহলে কালকের কথাটা উঠল কেন? ও কি তাহলে সিদ্ধান্ত বদলেছে? ও কি এখান থেকে যেতে চায় না? কিন্তু কাল রাতে তো ও একদম নিশ্চিত ছিল যে আজই আমরা চলে যাব। তাহলে সকালের খাবার খেতে খেতে বন্ধু নানা রকম গল্প করতে লাগলো, কিন্তু আমি বেশ বুঝতে পারলাম ওর মধ্যে একটা অস্বাভাবিক মানসিক পরিবর্তন এসেছে। ওর কথা আমি কিছুই মন দিয়ে শুনছি না, শুধু ওকেই খেয়াল করছি। গতকাল সন্ধ্যায় ও কিন্তু এরকম ছিল না। ও যেন ভেতর ভেতর চূড়ান্তভাবে উত্তেজিত। ওর গলার স্বরে কেমন যেন একটা চাপা উদ্বিগ্নতা আর সন্দেহ। ও যেন বেশ ভয় পেয়েছে। এটাও খেয়াল করলাম যে ব্রেকফাস্টের পর ও আর পাইপ ধরালো না, বরং ম্যাপটা খুলে খুঁটিয়ে দেখতে লাগলো। আমি একটু অস্বস্তিতে পড়লাম। তারপর ওকে বললাম, শোন না, বলছি আর ঘন্টাখানেকের মধ্যে আমাদের কিন্তু বেরিয়ে পড়া উচিত। এর উত্তরে ও যা বলল সেটা আমাকে পুরো বিভ্রান্ত করে দিল। ও বলল, তা তো বটেই, তবে যদি ওরা আমাদের যেতে দেয় তবেই। আমি চমকে উঠলাম। কি বলতে চাইছে ও? মনের ভাব চেপে রেখে বললাম, কারা যেতে দেবে না? প্রকৃতি, এই ঝড় বন্যা এইসব। ও ম্যাপের থেকে চোখ না সরিয়েই বলল, জানি না ওরা কারা, এই অদ্ভুত জায়গার শক্তিগুলো। ঈশ্বর যদি পৃথিবীর বুকে কোথাও থেকে থাকেন তবে সেটা এখানে। আমি একটু জোর করেই হেসে উঠলাম। আরে বাবা, প্রকৃতি তো ঈশ্বর। বলার সময় বেশ ভালোই বুঝতে পারলাম যে অভিনয়টা একেবারে কাঁচা হয়ে গেছে। বন্ধু ম্যাপ থেকে চোখ তুলে আমার দিকে গম্ভীরভাবে তাকালো। তারপর বলল, এখান থেকে যদি অক্ষত দেহে বেরোতে পারি তবে নিজেকে সত্যি ভাগ্যবান মনে করব। আর কোনো অঘটন না ঘটলেই হয়। সত্যি বলতে আমারও না ঠিক এই কথাটাই মনে হচ্ছিল। আমি তবু বললাম, মানে কি হয়েছে? কিসের অঘটন? নৌকোর একটা স্টিয়ারিং প্যাডেল খুঁজে পাচ্ছি না। কি? আমি চিৎকার করে উঠলাম। কি বলছিস তুই? কোথায় গেল একটা প্যাডেল? স্টিয়ারিং প্যাডেলই নৌকাকে জলের স্রোতে দিক ঠিক রাখতে সাহায্য করে। এই খরস্রোতা দানিউবে ওটা ছাড়া নৌকা ভাসানো আত্মহত্যার শামিল। আমার কথার উত্তর না দিয়ে ও বলল, আর নৌকার ঠিক তলায় একটা চিরও ধরেছে। ওর গলার স্বর বেশ একটু কেঁপে গেল। আমি এক দৃষ্টে ওর দিকে তাকিয়ে রইলাম। মুখ দিয়ে আমার আর কোনো কথা বেরোলো না। সূর্যের প্রখর রোদেও যেন কেমন একটা চরম শিরশিরানির অনুভূতি হচ্ছে আমার সারা শরীর জুড়ে। দুজনে উঠে তাঁবুর কাছে এলাম। পাশে উল্টে রাখা আছে নৌকোটা। ও আমাকে সেটা দেখালো। অবাক হয়ে দেখলাম হলুদ রঙের একটা মাত্র প্যাডেল লেগে রয়েছে নৌকোর তলায়। অথচ স্পষ্ট মনে আছে গতকাল রাতে আমি দুটো প্যাডেলই দেখেছি। দেখ, একটাই আছে। আর এই এই দেখ, এই দেখ তলায় এই যে এই ফাটলটা। নৌকার ঠিক তলায় একটা লম্বা বেশ বড় সড়ো ফাটল। কেউ যেন কাঠের একটা লম্বাটে টুকরো ছুরি দিয়ে খুঁচিয়ে উঠিয়ে নিয়েছে। অনেকটা জলের তলায় ডুবো পাথরে ঘষা লাগলে নৌকোর তলায় যেরকম ভাবে ফাটে, ঠিক সেই রকম।
পরখ করে দেখা গেল ফাটলটার এপার ওপার দেখা যাচ্ছে। এটা যদি কোনো ক্রমে চোখে না পড়তো তবে এটা নিয়ে ভেসে পড়তেই আমাদের ভবলীলা সাঙ্গ হতো। প্রথমে ধীরে ধীরে জল ঢুকতে শুরু করত, তারপর স্রোতের মুখে পড়লেই নৌকা একেবারে দুফাক হয়ে যেত। ফাটলটায় আঙ্গুল চালিয়ে বন্ধু বলল, নিশ্চয়ই বুঝতে পারছিস আমাদের মারার জন্য পুরো বন্দোবস্ত করা হয়েছে। মনে হয় আমরাই এদের পরবর্তী শিকার, বলি দেবে আমাদের। মনের ভয়টা চাপা দেবার জন্য আমি প্রাণপণে চেষ্টা করতে লাগলাম, জোর করে ভাবতে চেষ্টা করতে লাগলাম যে ও যা বলছে তা নিরর্থক, ইটস ফুলিশ। ও বলল, কাল রাতে কিন্তু এই ফাটলটা ছিল না। আমি বললাম, আরে নিশ্চয়ই কাল ল্যান্ড করার সময় আমরাই করেছি ওটা, এখানে পাথরগুলো খুব তীক্ষ্ণ। বলেই বুঝলাম একেবারে কাঁচা কথা বলে ফেলেছি। এখানে নদীর পাড়ে কোনো পাথরের চিহ্ন মাত্র নেই। আমার বন্ধু হালকা করে হাসল, তারপর বলল, আর এটা? নৌকোর প্যাডেলটা খুলে ও আমার হাতে দিয়ে ব্লেডটা দেখালো। সেটা ভালো করে দেখতেই আমি আরেকটা ধাক্কা খেলাম। স্তম্ভিত হয়ে দেখলাম ব্লেডটা পুরো ঘষা। কেউ যেন খুব নিপুণভাবে শিরিষ কাগজ দিয়ে ওটাকে ঘষেছে, আর ঘষার ফলে সেটা এতটাই পাতলা হয়ে গেছে যে জলের একটা জোর আঘাতেই সেটা ভেঙে চুরমার হয়ে যাবে। আমার মনের অবস্থা বলার মতো নয়। তবু জানি না কেন আমি জোর করে বলে উঠলাম, এই নিশ্চয়ই আমরাই কেউ ঘুমের ঘোরে ওই স্লিপ ওয়াক করি, আমরাই হয়তো ঘুমের মধ্যে উঠে এই কুকীর্তিটা করেছি। আর না হলে জলের সাথে ক্রমাগত বালির ঘষা লেগে লেগে হয়তো ব্লেডটা ওরকম ক্ষয়ে গেছে। বন্ধু এবার বিদ্রূপের স্বরে হেসে উঠল, তারপর বলল, সেই তোর কাছে সবকিছুরই ব্যাখ্যা আছে। আমি তবু বলে চললাম, আর হয়তো ওই ঝোড়ো হাওয়ার ধাক্কায় রাতে একটা প্যাডেল খুলে পাড়ের কাছে ছিটকে পড়েছিল, তারপর পাড় ভাঙার সঙ্গে সঙ্গে ওটাও জলের তলায় ডুবে গেছে। আমি কেমন যেন বেপরোয়া, সবকিছুর একটা ব্যাখ্যা আমাকে বার করতেই হবে। তাই বুঝি? বেশ তো, ভালো তো, তাই হয়েছে হয়তো। এই বলে বন্ধু দূরের উইলো ঝোপের দিকে চলে গেল। আমি ভাবতে বসলাম, কি হচ্ছে এইসব? তাহলে কি আমাদেরই মধ্যে কেউ এই সমস্ত করেছে? আর তাই যদি হয়, আমি জানি আমি কিছু করিনি। তাহলে কি আমার এই বন্ধুটি? না 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 না, তা কি করে হয়? ও আমার এতদিনের ভ্রমণ সঙ্গী, এরকম কত এক্সপেডিশনে আমরা একসাথে গেছি। এটা কিছুতেই বিশ্বাস করা যায় না যে ওর মতো দৃঢ় চরিত্রের একটা মানুষ হঠাৎ পাগল হয়ে যাচ্ছে। কিন্তু আমার মনের খটকাটা কিছুতেই কাটছে না। ওর মধ্যে কিছু একটা পরিবর্তন তো নিশ্চয়ই এসছে। ও খুব নার্ভাস হয়ে আছে, খুব বেশি মাত্রায় সন্দিগ্ধ আর সতর্ক। নিশ্চয়ই ও কিছু একটা বিপদের আশঙ্কা করছে, আর ও জানে সেটা খুব শিগগিরই ঘটবে। আমি উঠে তাঁবুটা আর তার চারপাশটা একবার পরীক্ষা করলাম। না, তাঁবু থেকে ঝোপের দূরত্ব ভোরবেলায় যা মেপেছিলাম এখনো তাই আছে। কিন্তু আরেকটা জিনিস আমি প্রথম লক্ষ্য করলাম, তাঁবুর চারপাশে বালির উপর অনেকগুলো গোলাকার বেশ গভীর গর্ত। কোনোটা বেশি গভীর, কোনোটা একটু কম। সেগুলোর আয়তনেও বেশ একটু ফারাক আছে। কোনোটা চায়ের কাপের মতন ছোট,
কোনোটা আবার হয়তো একটা বাটির মতন বড়। নিশ্চয়ই হাওয়ার জন্যই হয়েছে এগুলো। কিন্তু নৌকার তলার ফাটলটা যে কি করে ধরলো সেটা আমি কিছুতেই বুঝতে পারছি না। নিজেকে নানা রকম বাস্তব কারণ বোঝানোর চেষ্টা করছি, যদিও মনের গভীরে জানি যা ঘটেছে বা ঘটছে তার কোনো রকম বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়। কিন্তু তাও বারবার মনে হচ্ছে যেন বাঁচতে গেলে একটা যুৎসই কারণ আমাকে খুঁজে পেতেই হবে, খুঁজে পেতেই হবে। আমি আর দেরি না করে পিচ গলাতে দিলাম। ওই দিয়েই এখন নৌকার তলার ফাটলটা সিল করতে হবে। বন্ধুও ফিরে এসে আমার সাথে হাত লাগালো। তবে এখন পিচ লাগালেও কাল দুপুরের আগে নৌকোটাকে জলে নামানো যাবে না। আমি আমার বন্ধুকে ডেকে বালির উপর ওই গর্তগুলো দেখালাম। ও বলল, দেখেছি ওগুলো। পুরো দ্বীপ জুড়ে সর্বত্র ওইরকম গর্ত। তবে তোর কাছে নিশ্চয়ই এরও একটা ব্যাখ্যা আছে। আমি কোনো রকম ইতস্তত ভাব না দেখিয়েই বললাম, আরে হাওয়া আবার কি? দেখিসনি কখনো ঝড় উঠলে রাস্তায় কিরকম ঘূর্ণি তৈরি হয়? এখানে ঝুড়ো বালির উপর ওরকম হয়েই গর্তগুলো হয়েছে। ও কিন্তু এবার আর কোনো উত্তর দিল না। কিছুক্ষণ আমরা চুপচাপ কাজ করতে লাগলাম। আর চোখে ওর দিকে খেয়াল করতে লাগলাম আমি। মনে হলো একইভাবে ও আমাকে দেখছে। আরো যেটা মনে হলো, ও যেন মাঝে মাঝেই মন দিয়ে কিছু একটা শোনার চেষ্টা করছে। বারবার মুখ ফিরিয়ে উইলোর ঝোপের দিকে তাকাচ্ছে। কখনো হঠাৎ চমকে চাইছে আকাশের দিকে, কখনো কানের পাশে হাত রেখে কিছু শোনার চেষ্টা করছে। আমায় কিন্তু ও কিচ্ছু বলল না, আর আমিও নিজে থেকে কিচ্ছু জিজ্ঞেস করলাম না। দেখলাম ও খুব মনোযোগ দিয়ে নৌকোটা মেরামত করছে। যাক, এটাই ভালো। আমার খালি মনে হতে লাগলো ওই উইলো ঝোপগুলোর এগিয়ে আসার ব্যাপারটা ও লক্ষ্য করেছে, আর ওটা নিয়ে যদিও কথা তোলে তাহলে সত্যি আমার কাছে দেবার মতন কোনো ব্যাখ্যা থাকবে না। তার থেকে ও চুপচাপ কাজ করুক, এই ভালো। বেশ অনেকক্ষণ পর ও আস্তে আস্তে কথা বলতে শুরু করলো। বলল, অদ্ভুত ব্যাপার, খুব অদ্ভুত ব্যাপার। কাল সন্ধ্যায় ওই যে ভোঁদরের ব্যাপারটা হলো, আমি অন্য কিছু শুনবো বলে আশা করেছিলাম, তাই বেশ একটু অবাক হলাম। বললাম, বোঝাই যাচ্ছে কিরকম জনশূন্য জায়গা, আর ভোঁদররা এমনি খুব একা থাকতে ভালোবাসে। আমি সে কথা বলিনি। আমি বলছিলাম, মানে তোর কি সত্যি মনে হয় যে ওটা একটা ভোঁদরই ছিল? হ্যাঁ, তো আবার কি হবে? তুই দেখার আগেই কাল আমি ওটা দেখেছিলাম। শুরুতে দেখে ওটাকে ভোঁদরের চেয়ে অনেক বড় কিছু বলে মনে হয়েছিল। আরে ধুর, ওই পড়ন্ত রোদে দেখেছিস তাই ওরকম মনে হয়েছে। ওটার চোখগুলো ভীষণ রকম হলুদ ছিল। ভোঁদরের চোখ কিন্তু অত হলুদ হয় না। আমি এবার হেসে উঠলাম। বললাম, আরে বাবা, ওটাও তো রোদের জন্যই হয়েছে রে। এবার তো তুই বলবি যে ওই ডিঙি নিয়ে লোকটাও। আমি হঠাৎ চুপ করে গেলাম। ও আবার মন দিয়ে কিছু একটা শোনার চেষ্টা করছে। ওর চোখ মুখের অভিব্যক্তিতে এমন একটা কিছু ছিল যে আমি থেমে যেতে বাধ্য হলাম। কিছুক্ষণ আমরা আবার চুপচাপ। তারপর ও হঠাৎ আমার দিকে তাকিয়ে বলল, তুই জানতে চাস ওই ডিঙি নৌকোয় লোকটা কে বা কি ছিল? ওই সময় আমার এক মুহূর্তের জন্য মনে হয়েছিল যে ওটা কোনো মানুষ নয়। পুরো ছবিটাই যেন হঠাৎ জল ফুঁড়ে বেরিয়ে এসছিল। আমি এবার খানিক বিরক্ত হয়ে বললাম, এই শোন, একই জায়গাটা এরকম অদ্ভুত,
তার উপর তুই আর আজে বাজে কল্পনা করে মাথা খারাপ করিস না তো। একটা সাধারণ ডিঙি নৌকোতে একটা সাধারণ লোক আমি নিজের চোখে দেখেছি, আর ওটাও একটা ভোঁদড়ই ছিল, আর কিচ্ছু না। আমার বন্ধু কিন্তু একটুও রাগ করল না, চুপচাপ আমার দিকে তাকিয়ে রইল। আমি আবার বললাম, আর শোন, দয়া করে প্লিজ এরকম ভান করা বন্ধ কর যে তুই সবসময় কিছু শুনতে পাচ্ছিস। আমার অস্বস্তি হচ্ছে ভীষণ। চারপাশে এই ঝোড়ো হাওয়ার শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। বন্ধু চাপা গলায় বলল, তুই একটা নির্বোধ, একটা আস্ত নির্বোধ। যারা শিকার হতে চলেছে তারাই এরকম কথাবার্তা বলে। সবকিছু বুঝেও তারা বুঝতে চায় না। তুইও কিচ্ছু বুঝতে চাইছিস না। যাকে তুই করার মধ্যে যেটা করতে পারিস সেটা হলো শান্ত থাকা, মনটাকে শক্ত করে রাখ, আর নিজেকে ভুল বোঝানো বন্ধ কর। তাতে ভালোর চেয়ে খারাপ হয় আরো বেশি। আমার মনের সমস্ত প্রতিরোধ ভেঙে পড়ল। আমি আর কিছুই বলতে পারলাম না। আমি জানি ও সত্যি কথাই বলছে। ও প্রথম থেকেই সবটা বুঝতে পেরেছে, আমি বুঝিনি কিছু। কিন্তু ও কি একটা বলছিল, শিকার, বলি, এসব কি বলছিল ও? সেটা আমার কাছে এখনো পরিষ্কার নয়। আমি আর কোনো রকম ভনিতা করার চেষ্টা করলাম না। ও বলল, কিন্তু তুই একটা কথা ঠিকই বলেছিস। এসব নিয়ে আমরা এই মুহূর্তে যত কম আলোচনা করব ততই ভালো। এসব নিয়ে আমরা আর ভাববই না। কথায় বলে, যা বেশি ভাবা হয় বা বলা হয় সেটাই ঘটে। সেদিন সারা বিকেলটায় আমরা মাছ ধরে, কাঠকুটো কুড়িয়ে আর নদীর বন্যার ঢেউ দেখে কাটিয়ে দিলাম। নৌকার নিচে পিচের তাপটিটা এর মধ্যেই বেশ শক্ত হয়ে এসছে। সেটা আমরা বেশ কয়েকবার ভালো করে পরীক্ষা করলাম। পাড় ভেঙে ভেঙে দ্বীপটা ক্রমশ আরো আরো ছোট হয়ে আসছে। বিকেল প্রায় 4টে পর্যন্ত এক নাগাড়ে চলার পর এই প্রথম হাওয়ার বেগটা কমতে আরম্ভ করল। আকাশের দক্ষিণ পশ্চিম কোণে দেখি মেঘ জমতে আরম্ভ করেছে। ঝড়টা কমায় আমরা একটু নিশ্চিন্ত হলাম ঠিকই, কিন্তু তারপর হঠাৎ করে যে নিস্তব্ধতা আমাদের চারপাশে নেমে এলো, সেটা যেন মনের উপর আরো চেপে বসতে লাগলো। তার উপর সূর্যের আলো নিভে যাবার সাথে সাথেই সবকিছুই যেন কেমন গা ছমছমে অমঙ্গলজনক লাগতে শুরু করলো। নদীর জলটা যেন এখন একটু বেশি কালচে লাগছে, আর উইলোর ঝোপগুলো যেন হঠাৎ আরো বেশি ঘন হয়ে গেছে। কোনো হাওয়া নেই, তবু ওগুলো দুলছে। একটা হালকা ফিসফাস শব্দ ভেসে আসছে ওই ঝোপগুলো থেকে। বিকেলের আগে বেশ একটু ঘুমিয়ে নিয়েছি আমি, ফলে গতকাল রাতের ক্লান্তিটা পুরো কেটে গেছে। কিন্তু তাতে উল্টে আরেকটা সমস্যা হয়েছে। এখন আমি এতটাই সজাগ যে চারপাশের এই অপ্রাকৃত জিনিসগুলো আরো বেশি বেশি করে অনুভব করছি। অন্ধকার বাড়ছে, আর সাথে পাল্লা দিয়ে বাড়ছে আমার মনের অস্বস্তি আর আতঙ্ক। নৌকোটাকে আমরা ওয়াটারপ্রুফ কাপড় দিয়ে ঢেকে দিলাম। যে প্যাডেলটা ছিল সেটাকে খুলে বন্ধু পপলার গাছটার গোড়ায় বেশ শক্ত করে বেঁধে রাখল। বিকেল 5টা থেকেই আমি বাসন কোসন নিয়ে রান্না করতে বসে গেলাম। রাতের খাবার বানানোর দায়িত্ব আজকে আমার। আমাদের স্টকে আলু, পেঁয়াজ, বেকন, ফ্যাট সবই ছিল। সব মিলিয়ে একটা বেশ ভালো স্টু বানানো যাবে। সাথে একটু পাউরুটি ভেঙে মিশিয়ে দিলেই আরো জবরদস্ত হবে। তারপর সব শেষে কড়া দুধ চা, ব্যাস। পাশে বেশ কিছু কাঠ এনে জড়ো করে রেখেছি, আর হাওয়া না থাকায় রান্না করতেও খুব সুবিধা হচ্ছে।
আমার বন্ধু পাশে বসে চুপচাপ ধূমপান করছে আর আমার কাজ দেখছে। বিকেলটায় ও অনেক কাজ করেছে। যতক্ষণ আমি ঘুমোচ্ছিলাম ও কাঠ কুড়িয়েছে, তাঁবুর দড়ি শক্ত করে বেঁধেছে, জলে ভেসে আসা কাঠের টুকরো কুড়িয়েছে, মাছ ধরেছে। তাই এখন ওর বিশ্রাম। একটু পরে ও উঠে ঝোপের দিকে গেল, বোধহয় ছোট কাজ ছাড়তে। স্টিউটা সবে ফুটতে আরম্ভ করেছে, এমন সময় নদীর পাড়ের দিক থেকে ওর ডাক শুনতে পেলাম আমি। উঠে দৌড়ে গেলাম। দেখি ও কানের পাশে হাত রেখে দাঁড়িয়ে আছে। আমায় দেখেই বলল, এই শব্দটা শোন, কিছু শুনতে পাচ্ছিস? আমি মন দিয়ে শোনার চেষ্টা করলাম। প্রথমে জলের শব্দ ছাড়া কিছুই কানে এলো না। উইলোগুলো এখন নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। তারপরই খুব ক্ষীণভাবে আমার কানে এলো আরেকটা শব্দ, একটা অদ্ভুত শব্দ, যেন অনেক দূর থেকে একটা ঘন্টার ঢং ঢং শব্দ ভেসে আসছে। একবার মনে হলো উল্টো দিকের উইলো ঝোপের থেকেই শব্দটা আসছে। শব্দটার মধ্যে কেমন যেন একটা ছন্দ আছে, ঠিক নির্দিষ্ট একটা তালে তালে বাজছে সেটা। কিন্তু ওটা কোনো সত্যিকারের ঘন্টার শব্দ বা স্টিমারের ভো হতে পারে না। অথচ শব্দটা ঠিক যেন কোনো বড় ঘন্টার প্রতিধ্বনির মতোই। এবার মনে হচ্ছে শব্দটা যেন মাথার ওপর খোলা আকাশের দিক থেকে আসছে, খুব মৃদু, মন্দ্র, অথচ অচেনা একটা শব্দ। আমার বন্ধু বলল, আমি আজ সারাদিনই ওটা শুনতে পেয়েছি। বিকেলে যখন তুই ঘুমিয়েছিলি তখন শব্দটা যেন দ্বীপের চারদিক থেকে একসাথে ভেসে আসছিল। আমি শব্দের উৎসটা খোঁজার অনেক চেষ্টা করেছি, কিন্তু পারিনি। শব্দটা যেন কোনো একটা নির্দিষ্ট জায়গা থেকে আসছিল না। এমনকি একটা মুহূর্তে এটাও আমার মনে হয়েছে যে শব্দটা বাইরে থেকে আসছে না, আসছে আমার মাথার ভিতর থেকে, ঠিক যেইভাবে ফোর্থ ডাইমেনশনের শব্দ আসে বলে বিজ্ঞানীরা বলেন। আমি এতটাই বিভ্রান্ত হয়ে পড়েছি যে ওর কথাগুলো আমার মাথায় ঢুকছে না। আমি এক মনে শব্দটা শুনতে লাগলাম। শব্দটাকে চেনা কোনো কিছুর সাথে মেলাতে চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। শব্দটা যেন ক্ষণে ক্ষণে দিক বদলাচ্ছে, কখনো কাছে আসছে, কখনো দূরে যাচ্ছে। শব্দটার মধ্যে কেমন যেন একটা আতঙ্ক আর হতাশা উদ্রেক করার ক্ষমতা আছে। আমার মনে হচ্ছিল শব্দটা যেন না শুনতে পেলেই ভালো হতো। আমি আবার কিছু একটা ব্যাখ্যা খোঁজার চেষ্টা করতে লাগলাম। বললাম, মনে হয় বালির উপর ওই যে গর্তগুলো দেখলাম না, সেগুলোর মধ্যে দিয়ে হাওয়া গিয়ে ওরকম শব্দ হচ্ছে, অথবা এই উইলো ঝোপের মধ্যে পাতায় পাতায় ঘষা লেগে বোধহয় শব্দটা হচ্ছে। শব্দটা গোটা জলা অঞ্চলটা জুড়ে হচ্ছে, চারদিক থেকে একসাথে আসছে শব্দটা, আর সবচেয়ে বেশি আসছে এই উইলো ঝোপের মধ্যে থেকে। কিন্তু এখন তো হাওয়া থেমে গেছে, আর উইলো ঝোপ তো আর নিজে থেকে শব্দ করতে পারে না। এই এতক্ষণে একটা কাজের কথা বললি। হাওয়াটা থেমে গেছে বলেই তুই এখন শব্দটা শুনতে পাচ্ছিস। গত দুদিন ধরে হাওয়ার শব্দে ওটা ঢাকা পড়েছিল। আমার বিশ্বাস ওটা একটা চিৎকারের শব্দ, কোনো একটা অদৃশ্য। হঠাৎ একটা টকবক শব্দ কানে আসতেই আমি আগুনের দিকে দৌড় লাগালাম। স্টু বসিয়ে এসেছি, ভুলেই গিয়েছিলাম। পুড়ে গেল বোধহয়। না না, পড়েনি। যাক, সত্যি বলতে কি শুধু এই কারণেই যে আমি দৌড়ে এসেছি তা কিন্তু নয়। আমার কেন জানি না তখন মনে হলো যে আমার বন্ধু এবার
এমন একটা কিছু বলবে যেটা আমার শোনা উচিত নয়। শুনলেই আমি চূড়ান্ত ভয় পাব। তাই ওর কথাটা এড়িয়ে যাবার জন্যও আমি পালিয়ে এসেছি। আরো একটা রাত এখানে কাটাতে হবে আমাদের। জানি না আর কি কি ঘটার বাকি আছে। স্টিউটা নাড়তে নাড়তে বন্ধুকে ডেকে বললাম, এই আয় রে, এই দুটো পাউরুটি বার করে কাটতো। ও এসে গাছ থেকে খাবারের থলিটা নামালো। তারপর বেশ কিছুক্ষণ ধরে ভেতরটা হাতড়ে ওর পায়ের কাছে বিছানো চাদরটার ওপর ভেতরের জিনিসগুলো উপুর করে দিল। আমি হাঁক দিলাম, আরে জলদি কর, সব তো ফুটে উবে গেল। আমার বন্ধু হঠাৎ একটা অদ্ভুত অট্ট হাসিতে ফেটে পড়ল। শুনে বুঝলাম সেটা সাধারণ হাসি নয়, বরং একটা হিস্টেরিক্যাল হাসি। তার মধ্যে ভয়, রাগ আর হতাশা যেন মাখামাখি হয়ে আছে। তারপর ও বলল, এখানে কিছু নেই, এখানে কিচ্ছু নেই। মানে একটাও পাউরুটি নেই? না, ওরা সব নিয়ে গেছে, ওরা সব নিয়ে গেছে। আমি হাতের চামচ ফেলে দৌড়ে এলাম। না, একটাও লোফ নেই থলের মধ্যে। আমারও হঠাৎ কি হলো জানি না, আমিও আমার বন্ধুর মতোই একটা চরম অট্টহাসিতে ফেটে পড়লাম। একটাও পাউরুটি নেই না? কিছু নেই, কিছু নেই, কিছু নেই। ভয়, আতঙ্ক আর স্নায়বিক চাপ যেরকম হাসির জন্ম দিতে পারে তা আমার জানা ছিল না। কিছুক্ষণ পর কিন্তু দুজনেই খুব শান্ত হয়ে গেলাম। তারপর আমি বললাম, কি জানি, তাহলে আমি বোধহয় প্রেসবার্গ থেকে রুটি কিনতে ভুলে গেছি। দোকানের মহিলাটা এত বকবক করছিল সেদিন। আর তার সাথে ওটমিলও কিনিসনি বুঝি? নাকি খেয়ে ফেলেছিস? আমার তো মনে হচ্ছে সকালেও এর থেকে বেশি ওটমিল ব্যাগে ছিল। মানে কি বলতে চাইছিস তুই? কিছুই না, কিছুই বলছি না, তোকে বোঝানোর চেষ্টা করছি আর কি। আমি তাড়াতাড়ি বললাম, যাক, যা আছে কাল অবধি দিব্যি চলে যাবে। কাল যাবার পথে আমরা কমার্ন বা গ্র্যান্ড থেকে সব কিনে নেব। আগামী 24 ঘন্টার মধ্যে আমরা এখান থেকে বহু মাইল দূরে চলে যাব। বন্ধু হালকা হাসল, তারপর বলল, আশা রাখি, তবে ততক্ষণ অবধি প্রাণটা থাকলে হয়, তার আগেই না এরা আমাদের বলি দিয়ে দেয়। ও জিনিসগুলো বস্তায় ভরে পুরো বস্তাটা টেনে তাঁবুর ভেতর নিয়ে এলো। ও আর কোনো রিস্ক নিতে চায় না। কোনো মতে শুধু স্টু দিয়েই রাতের খাওয়া সারলাম আমরা। খেতে খেতে দুজন একটাও কথা বললাম না। তারপর আগুনের আঁচটা একটু বাড়িয়ে দিলাম। হাত পা ধুয়ে তাঁবুর পাশে বসে দুজন চুপচাপ স্মোক করতে লাগলাম। মনের মধ্যে অস্বস্তিটা ক্রমশ বাড়ছে। চারপাশে সেই আশ্চর্য ঘন্টার মতন শব্দটাও ক্রমশ বেড়ে চলেছে। রাতের নিস্তব্ধতা বারবার খান খান হয়ে যাচ্ছে সেই নিনাদে। শব্দটা এই মনে হয় সামনে, এই মনে হয় পিছনে। চারপাশে যেন ওটা পাক খাচ্ছে। বন্ধু ঠিকই বলেছে, শব্দটা সব দিক থেকে যেন একসাথে আসে। আকাশ বাতাস বিদীর্ণ করে বেজে চলেছে সেই ঘন্টার ধ্বনি। শব্দটা এখন কেমন যেন আরো একটু অন্যরকম লাগছে।
মনে হচ্ছে শব্দটার মধ্যে কেমন যেন একটা ঝিম ধরানো গুনগুনানি আছে। আমরা চুপচাপ বসে আছি, জানি না কি ঘটতে চলেছে আমাদের সাথে। কোনো রকম ভাবে আসন্ন বিপদের জন্য নিজেদের প্রস্তুত করতে পারছি না। এখন মনে হচ্ছে আর ভনিতা না করে বন্ধুর সাথে ব্যাপারটা নিয়ে একটু খোলাখুলি কথা বলি। যাই হোক না কেন, এই অবস্থায় আমাদের দুজনকেই একসাথে থাকতে হবে, রাতটাও তাঁবুতে একসাথেই কাটাতে হবে। তাই পারস্পরিক বোঝাপড়াটা খুব প্রয়োজন। ও এবার বলল, আমার কেন জানি না মনে হচ্ছে আমাদের সাথে কিছু একটা ঘটবেই। কোথাও যেন আমরা সেফ লাইন থেকে অনেকটা সরে এসেছি। হঠাৎ মনে হলো শব্দটা যেন একেবারে আমাদের মাথার উপরে নেমে এসেছে। ও আবার বলল, এ শব্দ পৃথিবীর নয় রে। কোনো গ্রামাফোন রেকর্ড শুনলে শব্দ যেভাবে কানে ঢোকে, এটা সেভাবে কানে আসছে না। এটা আসছে আমাদের আত্মার মধ্যে দিয়ে। এটা অন্য কোনো মাত্রার শব্দ, এটা অন্য কোনো ডাইমেনশনের শব্দ। আমি কোনো উত্তর না দিয়ে আগুনের আরেকটু কাছে চেপে এলাম। আজ আর চাঁদের আলো আসছে না, মেঘ করেছে সারা আকাশ জুড়ে। ও বলে চলল, এরকম ঘটনা আমাদের সাধারণ অভিজ্ঞতায় কোনোদিন ঘটেনি। এটা একটা অজানা জগৎ, একটা অমানবিক জগৎ। মনুষ্য লোকে এই শব্দ কখনো শোনা যায় না। এই একাকিত্বে বসে আমার মন বারবার যেন ছুটে যাচ্ছে মানুষের পৃথিবীতে। এখন মনে হচ্ছে লোকালয়ে ফিরে যাবার বিনিময়ে আমি আমার গোটা আত্মাটাও দিয়ে দিতে রাজি। মানুষের কোলাহল এত মধুর, ঘরের জীবনে এত সুখ, আগে তো কোনোদিন বুঝিনি। এই কোন আদিম রাজত্বে এসে পড়লাম। এই জায়গাটা যেন অন্য কোনো জগতের একটা সংযোগ সূত্র। এখানে কোথায় যেন দুটো ভিন্ন জগতের মাঝের পর্দাটা হঠাৎ পাতলা হয়ে গেছে। সত্যি কি আমাদের চরম কোনো বিপদ ঘনিয়ে আসছে? আমরাই কি তাহলে ওই আদিম অপ্রাকৃত শক্তির পরবর্তী শিকার, স্যাক্রিফাইস? সেটাই কি এই রাজ্যে অনুপ্রবেশের শাস্তি? কি পরিণতি হবে আমাদের? আমরা কি মারা যাব, নাকি আমাদের চেতনা শক্তি লোপ পাবে? পাগল হয়ে যাব আমরা? এই ডুবন্ত জলা, নড়াচড়া করা উইলো ঝোপ, সেদিন দেখা সেই ডিঙির উপর লোকটা, সবই কি আমাদের মনের ভ্রম, উন্মাদ হতে থাকার লক্ষণ? বন্ধু এবার বলল, এরা খুব কৌশলে আমাদের সাহসকে একেবারে তলানিতে ঠেকিয়ে দেবার চেষ্টা করছে। কখনো কখনো মনে হচ্ছে সবই আমাদের কল্পনা, কিন্তু ওই প্যাডেল, নৌকার ফাটল, খাবার চুরি। আমি তো তোকে সবই অলরেডি বুঝিয়ে বলেছি, বলিনি? হ্যাঁ, তা বলেছিস বই কি, অবশ্যই বলেছিস। দুজনেই চুপচাপ বসে রইলাম। এর মধ্যে আগুনটা কেমন যেন নিভু নিভু হয়ে এসছে, কিন্তু আমরা কেউই উঠে কাঠ আনতে গেলাম না। আগুনের আলো ক্রমশ কমছে, আর চারপাশ থেকে অন্ধকারটা যেন আমাদের আরো বেশি বেশি করে চেপে ধরছে। মাঝে মাঝে একটা হালকা হাওয়া দিচ্ছে, আর চারপাশের উইলো ঝোপগুলো নড়ে উঠছে। এছাড়া আছে নদীর কুলকুল শব্দ, আর সেই অপ্রাকৃত ঘণ্টা ধ্বনির শব্দ। এর থেকে গত দুদিনের হাওয়ার শব্দটাই বোধহয় অনেক অনেক ভালো ছিল। পা দিয়ে খুঁচিয়ে আমি আগুনটা বাড়িয়ে দিলাম যথাসম্ভব। তারপর বললাম, আমি আর নিতে পারছি না রে, এই জায়গাটা একদম ভালো না। এই অন্ধকার, ওই শব্দ,
আমার তো মনে হচ্ছে পারলে সাঁতার কেটে এখান থেকে পালাই। আমার বন্ধুর মুখ ফ্যাকাশে হয়ে গেল। ও শান্ত গলায় বলল, ওভাবে পালিয়ে আমরা বাঁচতে পারবো না, আমাদের অপেক্ষা করতে হবে। ওই অপ্রাকৃত শক্তি এখানে আমাদের ঘিরে আছে, আর ওই শক্তির যা ক্ষমতা তাতে এক নিমেষে আমাদের মাছির মতন পিষে ফেলতে পারে। আর যোগসূত্রটা শরীরে নয় রে, মনে। আমাদের বাঁচার একটাই উপায়, চুপচাপ শান্তভাবে বসে থাকতে হবে। আমাদের গুরুত্বহীনতাই আমাদের পরিত্রাণের একমাত্র উপায়। মানে ঠিক বুঝলাম না। আমরা যদি ক্রমাগত ওদের কথা ভাবি বা উত্তেজিত হই, তাহলেই ওরা আমাদের অস্তিত্ব টের পেয়ে যাবে। আমার ধারণা ওরা অনুভব করেছে যে আমরা এখানে আছি, কিন্তু আমরা ঠিক কোথায় আছি সেটা ওরা এখনো লোকেট করতে পারেনি। খড়ের গাদায় সূচ খোঁজার মতো ওরা আমাদের খুঁজে চলেছে। সেটা খুঁজতে গিয়েই প্যাডেল আর নৌকার ওই দশা করেছে। ওরা আমাদের অনুভব করলেও এখনো দেখতে পায়নি। আমরা যত শান্ত থাকব, আমাদের মানসিক তরঙ্গ ততই ওদের কাছে কম পৌঁছবে। মনটাকে সংহত কর, কন্ট্রোল ইয়োরসেলফ, না হলে সব শেষ। শেষ মানে মানে মৃত্যু? তার থেকেও খারাপ কিছু। মৃত্যুতে মানুষের অস্তিত্ব শেষ হয় ঠিকই, কিন্তু অস্তিত্ব বা সত্তায় কোনো পরিবর্তন কিন্তু আসে না। এক্ষেত্রে হয়তো আমাদের চেহারা, চরিত্র, সত্তা সবকিছু আমূল বদলে যাবে। মানসিক ভারসাম্য হারিয়ে যাবে। আমরা থাকবো না। আমরা কোনোভাবে এমন একটা জায়গায় এসে পড়েছি যেখানে ওদের এলাকা আর আমাদের মনুষ্য জগতের এলাকা পরস্পরকে ছুঁয়ে গেছে। সুতরাং ওরা জানে ওদের পাড়ায় নতুন প্রতিবেশী এসেছে। কিন্তু ওরা কারা? হঠাৎ আমার বন্ধু গলা নামিয়ে বলল, সারা জীবন ধরে আমি মনে মনে ভেবে এসেছি যে আমাদের জগতের সাথে ঠিক সমান্তরালে আরেকটা জগৎ আছে। আমি যেন সেটা সবসময় অনুভব করতে পারতাম। হয়তো সেটা অনেকটা আমাদের পৃথিবীরই মতন, আবার একই সাথে সম্পূর্ণ আলাদা। সেখানে সবকিছুই বিরাট, বিপুল, অপার, বিয়ন্ড কন্ট্রোল। এই পৃথিবীর সব মানুষ, হিংসা, হানাহানি, দ্বন্দ্ব, ভালোবাসা, সাম্রাজ্যের উত্থান পতন, রাজনীতি, সব সেখানে তুচ্ছ। সেটা যেন একটা দামাল বন্য জগৎ, যেখানে সবকিছুই আমাদের আওতার বাইরে, ইমেন্স। এসব কি বলছে আমার বন্ধু? ও কি পাগল হয়ে যাচ্ছে? আমি মুখ খুলতে যাচ্ছিলাম, কিন্তু তার আগেই ও বলল, তুই ভাবছিস এখানে যা ঘটছে সেটা প্রকৃতির খেলা। আমি ভাবছি এটা কোনো আদিম দেবতার কারসাজি। তিনি সেই অন্য মাত্রায় বিরাজ করেন যা এখানে আমাদের ঘিরে আছে। চারপাশের এই পরিবেশে বসে ওর অবিশ্বাস্য কথাগুলো আমি একটু অবিশ্বাস করতে পারছিলাম না। আমার গা হাত পা একটা অজানা ভয়ে কাঁপতে শুরু করলো। কোনো মতে বললাম, তাহলে এখন আমাদের কি করণীয়? জানি না, তবে মনে হয় অন্য কোনো একজনের বা কিছু নাগাল যদি ওরা পেয়ে যায়, তাহলে আমরা পালাবার একটা সুযোগ পাব। যদি অন্য কাউকে ওরা আমাদের আগে মারতে পারে, তাহলে ওরা একটু ডিস্ট্র্যাক্টেড হয়ে যাবে, আর সেই সুযোগে আমরা সরে পড়তে পারব। ও বলে চলল,
ওই উইলো ঝোপগুলোই দুই জগতের সংযোগস্থল। ওরা আমাদের খুঁজে চলেছে। যদি আমরা ভয় পাই বা কোনো রকম মানসিক উত্তেজনা প্রকাশ করি, তাহলেই সর্বনাশ। ও আমার দিকে তাকালো। ওর চোখে শান্ত অথচ প্রখর দৃষ্টি দেখেই আমি বুঝলাম আমি সম্পূর্ণ ভুল ভাবছিলাম। ওর মাথা একটুও খারাপ হয়নি, বরং ওর মতো সচেতন মানুষ আর খুঁজে পাওয়া ভার। আর এই মানুষটাকে আমি এতদিন ভাবতাম ঘোর বাস্তববাদী, কল্পনা শক্তিহীন। ও আবার বলল, রাতটা যদি আমরা চুপচাপ কাটিয়ে দিতে পারি, তাহলে হয়তো সকাল সকাল আমরা চুপি সারে কেটে পড়তে পারবো। কিন্তু তোর কি মনে হয় সত্যি অন্য কাউকে পেলে? শব্দটা হঠাৎ করে আমাদের খুব কাছে, ঠিক মাথার ওপরে নেমে এলো। আমার বন্ধু হঠাৎ করে ছিটকে উঠে আমার মুখ চেপে ধরল। তারপর খুব চাপা স্বরে বলল, চুপ। ওদের কথা খুব প্রয়োজন না হলে একদম উচ্চারণ করবি না। আলোচনা করা মানেই ওদের বুঝতে দেওয়া যে আমরা কোথায় আছি। ও আমার মুখ ছাড়তেই আমি বললাম, মানে যদি মনে মনে ভাবি তাহলেও? ভাবলেই বিপদ সবচেয়ে বেশি। আমরা চোখে দেখতে পাই না, কিন্তু আমাদের ভাবনা আমাদের চারিদিকে একটা মানসিক তরঙ্গ বিস্তার করে। আমাদের যে করেই হোক মন থেকে ওদের নিয়ে যাবতীয় ভাবনা কিন্তু তাড়াতে হবে। আমার কেমন যেন অসহ্য লাগতে শুরু করেছে। মনে হচ্ছে কতক্ষণে সূর্য উঠবে। ও বলল, কাল কি তুই সারা রাত জেগেছিলি? সামান্য একটু ঘুমিয়েছি ভোরের দিকে। মনে হয় হাওয়ার জন্য অত কিছু হতে পারে না। মানে তুই সব শুনেছিস? অজস্র পায়ের শব্দের মতো একটা শব্দ আমি শুনেছি। অন্য আরেকটা শব্দ? মানে বলছিস ওই যে তাঁবুর উপর কিছু একটা বেশ জোরে চাপ দিচ্ছিল সেটা? ওটা কি হচ্ছিল রে? আমার মনে হয় পরিবেশের ভারসাম্যটা বদলে গিয়েছিল, আর সেই বদলে যাওয়া পরিবেশের চাপটা এসে পড়েছিল আমাদের উপর, কারণ আমরা সেখানে অযাচিত। তাঁবুটা না থাকলে আমরা এতক্ষণে শেষ হয়ে যেতাম। আর 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 ওই শব্দ? ওটা ওদের জগতের শব্দ। এখানে দুটো জগতের মাঝের পর্দাটা এতটাই পাতলা যে ওটা শোনা যায়। ভালো করে শুনে দেখ, শব্দটা আসলে চারপাশ থেকে এলেও সবচেয়ে বেশি আসছে ওই উইলো ঝোপের মধ্যে থেকে। উইলোগুলোই এখানে ওই আরেকটা জগতের সিম্বল, ওই অন্য জগতের প্রতিনিধি। ওর কথা আমি খুব স্পষ্টভাবে বুঝতে পারছিলাম না। বেশ বুঝতে পারছি আমরা এক মুহূর্ত নিরাপদ নই। আমি সবে ওকে আমার দেখা গত রাত্রের সব দৃশ্যের কথা বলতে যাব, এমন সময় ও হঠাৎ আমার খুব কাছে চেপে এলো। প্রায় আমার কানে মুখ ঠেকিয়ে ফিসফিসিয়ে বলতে লাগলো, এবার খুব মন দিয়ে শোন। আপাতত এমন একটা ভান করবি যেন কিছুই হয়নি। খাওয়া দাওয়া, ঘুম সব যেমন নর্মালি করছিস সেরকমই করবি। এমন ভাব করতে হবে যেন আমরা কিছুই বুঝতে বা অনুভব করতে পারছি না। যত কম ভাবনা ততই পালাবার পথ কিন্তু নিশ্চিত হবে। একদম ভাববি না কিচ্ছু। আমি কোনো মতে বললাম, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করব। কিন্তু আমায় আরো একটা কথা বল, বালির উপর ওই গর্তগুলো কিসের? ও জোর দিয়ে বলে উঠল, না, একদম না। ওটা নিয়ে আমি ভাবতেই চাই না। যদি এখনো তুই না বুঝে থাকিস তবে সেটাই ভালো। বোঝার চেষ্টাও করিস না। ওরা চায় যে আমরা ওগুলো নিয়ে ভাবি, তাহলেই ওরা আমাদের খুঁজে পাবে।
একদম ভাববি না ওগুলো। আমি ওকে আর জোর করলাম না, যা ইতিমধ্যে জেনেছি তাই যথেষ্ট। চুপচাপ বসে রইলাম দুজন। এরপর হঠাৎ একটা ব্যাপার ঘটল। মানে সেরকম ভাবে দেখতে গেলে খুব সাংঘাতিক বা গুরুত্বপূর্ণ কিছু নয়, আসলে মাথার মধ্যে একটা ভাবনার স্রোত বইতে লাগলো আমার। বালির উপর পড়ার জন্য আমার যে একজোড়া স্যান্ড শু আছে সেটার দিকে চোখ পড়তেই হঠাৎ আমার মনে পড়ল লন্ডনের সেই দোকানটার কথা যেখান থেকে আমি ওই জুতো জোড়া কিনেছিলাম। জুতোটা প্রথমে আমার পায়ের মাপে হচ্ছিল না, দোকানদার অনেক কসরত করে ওটা ফিট করে। আস্তে আস্তে আমাদের চেনা পৃথিবীর অনেক ছবি আমার মনে ভিড় করতে লাগলো। রোস্টেড মাংস, সরাইখানা, মদ, মোটর গাড়ি, রাস্তার পুলিশ, ব্যান্ড পার্টি, সব একের পর এক চোখের সামনে ভেসে উঠতে লাগলো। জানি না কেন এসব যতই মনে করতে লাগলাম, মনের ভেতরের চাপটা যেন ততই কমতে লাগলো। হঠাৎ খুব হালকা লাগতে শুরু করলো মনটা। আমি জোরে হেসে উঠে বললাম, শালা তুই একটা কুসংস্কারাচ্ছন্ন ভূত কোথাকার, তোকে আমি। কথার মাঝখানেই থেমে গেলাম আমি। হঠাৎ আমার পুরনো ভয়টা দ্বিগুণ পরিমাণে ফিরে এলো। মাথার ঠিক উপরে একটা শব্দ পেয়েছি আমরা, একটা অদ্ভুত চিৎকারের মতন ডাক। চারপাশের বাতাস যেন হঠাৎ থেমে গেছে, কিছু একটা যেন এগিয়ে আসছে আমাদের দিকে। আমার বন্ধু ছিটকে উঠে দাঁড়ালো, ওর চোখে মুখে একটা প্রবল ভয়ের ছায়া, যে ভয় ও এতক্ষণ অতি কষ্টে ঠেকিয়ে রেখেছিল। ও বলল, এবার আর এক মুহূর্ত এখানে থাকা যাবে না, এক মুহূর্ত না, আমাদের যেতেই হবে, এই মুহূর্তে পালাতে হবে আমাদের, এই মুহূর্তে। আমি খুব বুঝতে পারছি ওভাবে জোরে হেসে উঠে আমি খুব ভুল করেছি। ওরা নিশ্চিত আমাদের অস্তিত্ব টের পেয়ে গেছে। আমি কোনো মতে বললাম, এই অন্ধকারে? কি বলছিস? নদীতে এত জল আর নৌকোয় একটা মাত্র প্যাডেল, আর সেটা করলেও আমরা আরো বেশি করে ওদের এলাকাতেই গিয়ে পড়ব। এখান থেকে আরো 50 মাইলের মধ্যে শুধু উইলো ঝোপ ছাড়া আর কিচ্ছু নেই। ও আবার ধপ করে বসে পড়ল। বুঝলাম এবার ওর মনও দুর্বল হতে শুরু করেছে। ও বলল, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? ওরকম করে চিল্লিয়ে উঠলি কেন তুই? আমি কথা না বলে ওর দিকে ঘুরে ওর হাত দুটো ধরলাম, শক্ত গলায় বললাম, আমরা আর একবার ভালো করে আগুন জ্বালব, তারপর রাতের মতো তাঁবুতে শুয়ে যাব, ঠিক আছে? সকালে সূর্য ওঠা মাত্র আমরা এখান থেকে কমর্নের উদ্দেশ্যে বেরিয়ে পড়ব। এখন শান্ত হ, তুই কিন্তু নিজেই বলেছিস যে আমাদের এখন শান্ত থাকতে হবে। ও চুপ করে রইল। বুঝলাম আমার কথা ও মেনে নিয়েছে। আমরা উঠে একসাথে কাঠ আনতে চললাম। দুজনে খুব কাছাকাছি থাকতে হবে। আমরা নিঃশব্দে পাশাপাশি চলেছি ঝোপ পেরিয়ে নদীর পাড়ে। সেই অদ্ভুত ঘন্টার মতন শব্দটা কিন্তু একবারের জন্যও থামেনি, কিন্তু মনে হচ্ছে আমরা যত আগুন থেকে দূরে আসছি শব্দটা যেন ততই বাড়ছে। ঝোপের মাঝে একটা জায়গায় জলে ভেসে আসা কাঠ তুলে এনে আগেই রেখে দিয়েছিল আমার বন্ধু। আমরা চুপচাপ সেগুলো তুলছি, এমন সময় ওর হাতের চাপে আমি বালির ওপর মুখ থুবড়ে পড়লাম। কি হলো ব্যাপারটা? ও
ও ঠিক আমার পিঠের ওপর হুমড়ি খেয়ে পড়েছে। আমি বলতে গেলাম, আরে আরে কি হলো? ওদিকে দেখ, ওই যে। ওর গলায় চরম আতঙ্কের ছাপ। ও আঙ্গুল দেখাচ্ছে আমাদের থেকে প্রায় ফুট 50 দূরে আগুনের দিকে। ওদিকে তাকিয়ে আমার হৃদস্পন্দন যেন এক মুহূর্তের জন্য বন্ধ হয়ে গেল। নিভে আসা আগুনের সামনে কি যেন একটা ঘুরে বেড়াচ্ছে। থিয়েটারে যেরকম কাপড়ের পিছনে ছায়া দৃশ্য বানানো হয়, ঠিক সেই রকম ছায়ার মতো আমি দেখতে পাচ্ছি ওই জীবটাকে। সেটার আকৃতি মানুষ বা কোনো জানোয়ারের মতন নয়, বরং অনেক প্রাণী একসাথে পাল বেঁধে জড়ো হয়ে থাকলে যেমন লাগে, এই ছায়াটা যেন ঠিক সেই রকম। আবার পর মুহূর্তেই মনে হচ্ছে যেন একটা বিরাট উইলো ঝোপের মতন দেখতে ওই ছায়াটা। বন্ধু বলল, আমি দেখেছি, ওটা ওই পাশের ঝোপটা থেকে বেরিয়েছে। ওই দেখ, সর্বনাশ, ওটা আমাদের দিকেই আসছে। ওরা আমাদের খুঁজে পেয়ে গেছে, সর্বনাশ। আমি দেখলাম ছায়াটা লাফিয়ে ধেয়ে আসছে আমাদের দিকে। উঠে পালাতে গিয়ে টাল সামলাতে না পেরে আমি পিছনে হেলে পড়লাম, আর আমার ভারে পিছনের ঝোপের ডালটা মরাত করে একটা বিশ্রী শব্দ করে ভেঙে পড়ল। হঠাৎ দেখলাম আমার বন্ধু এসে আমার বুকের উপর চেপে বসলো, আর আমার গলা আর একটা হাত মুচড়িয়ে চেপে ধরলো। ব্যাপারটা কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারলাম না। প্রচন্ড যন্ত্রণায় আমার শরীর অবশ হয়ে আসছে। জ্ঞান হারাবার আগের মুহূর্তে টের পেলাম আমার গলার উপর আমার বন্ধুর হাতের চাপ ক্রমশ বাড়ছে। জ্ঞান যখন ফিরল, তখন দেখি আমি ঝোপের মধ্যে পড়ে আছি, আর আমার বন্ধু আমার সামনে দাঁড়িয়ে আমার দিকে হাত বাড়িয়ে আছে। ও বলল, কয়েক মুহূর্তের জন্য অজ্ঞান হয়ে গিয়েছিলাম আমি, তাতেই বেঁচে গেছি। আমি আমার হাত ডলতে ডলতে বললাম, উফ, তুই তো আমার হাতটা প্রায় ভেঙেই দিয়েছিলি, মারছিলি কেন আমায়? ওটা করেছি বলেই তুই এখন বেঁচে গেছিস। ওরা তোর ভাবনার সূত্র ধরেই আমাদের খুঁজে পেয়ে যেত। আমি তখন তোকে ওইভাবে চেপে ধরায় তোর মনটা ওই ব্যথার দিকে চলে যায়, ফলে ওদের সাথে তোর মানসিক যোগসূত্রটাও কেটে যায়। তাই ওরা আর আমাদের খুঁজে পায়নি। শুনে দেখ, ওই ঘন্টার মতো আওয়াজটাও কিন্তু থেমে গেছে। এই মুহূর্তে আমাদের আর কোনো ভয় নেই। বুকের মধ্যে থেকে একটা পাথর যেন নেমে গেল। কাঠের পাঁজা কুড়িয়ে নিয়ে আমরা তাঁবুর পাশে ফিরে এলাম। তাঁবুর চারধারটা দেখিয়ে আমার বন্ধু বলল, ওই দেখ, কত বড় সব গর্ত হয়েছে। এবার বুঝেছিস তো ওগুলো কিভাবে তৈরি হয়? সাইজগুলো দেখ একবার। দেখলাম ছায়াটা যেখানে যেখানে হেঁটে বেরিয়েছে সেখানে ঠিক ওই রকম বড় বড় গর্ত তৈরি হয়েছে। এত বড় যে আমাদের গোটা পা দুটোই সেই গর্তের মধ্যে ঢুকে যেতে পারে। আর কোনো কথা না বলে আমরা শুয়ে পড়লাম। ঘুমই এখন সবচেয়ে নিরাপদ আশ্রয়। খাবারের থলে আর প্যাডেলটা তাঁবুর ভিতরে নিয়ে শুলাম। বাইরে নৌকোটা তাঁবুর গায়ে এমন ভাবে রেখেছি যাতে আমাদের পা সেখানে ঠেকে থাকে। ওটায় নাড়াচাড়া পড়লেই আমাদের ঘুম ভেঙে যাবে। সম্পূর্ণ জামা জুতো পরেই শুলাম, যাতে চাইলেই এক মুহূর্তে আমরা এখান থেকে পালাতে পারি। মনে মনে স্থির করেছিলাম আমি সারা রাত জেগে পাহারা দেব। কিন্তু শরীরে আর মনে এত ক্লান্তি এলো যে ঘুমে টেনে এলো চোখ। আমার বন্ধুরও একই দশা। প্রথমে মাঝে মধ্যেই ও অস্থির হয়ে উঠে বসে বলতে লাগলো ও নাকি নানা রকম শব্দ শুনতে পাচ্ছে। তারপরে একবার বলল,
বালির উপর দিয়ে আমাদের তাঁবুটা নাকি সরে সরে যাচ্ছে। প্রত্যেকবারই আমি তাঁবুর বাইরে বেরিয়ে দেখলাম কিচ্ছু হয়নি। শেষমেশ ব্যাটা শান্ত হয়ে চুপচাপ শুল। তারপর শুনলাম ও নাক ডাকছে। জীবনে প্রথমবার মনে হলো নাক ডাকার শব্দ বড় মধুর। তারপর কখন যেন ঘুমিয়ে পড়েছি। কতক্ষণ পর জানি না, আমার ঘুমটা ভাঙলো একটা অস্বাভাবিক শ্বাসকষ্ট নিয়ে। প্রথমে মনে হচ্ছিল মুখের ওপর কম্বল মুড়ি দিয়েছি বলে হয়তো ওরকম হচ্ছে, কিন্তু না, চারপাশের বাতাসটাই যেন অস্বাভাবিক ভারী হয়ে আমার বুকের উপর চেপে বসেছে। বন্ধুকে ডাক দিয়ে আমি উঠে বসতেই সেই আগের রাতে শোনা শব্দটা কানে এলো। সেই অনেক পায়ের একসাথে মাটিতে পড়ার মতো আওয়াজটা। চরম আতঙ্কে ছেয়ে এলো আমার বুক। তাহলে কি বিপদ সত্যি এখনো কাটেনি? আচ্ছা, তাঁবুর দরজাটা খোলা কেন? কি মনে হতেই আমি আবার আমার বন্ধুকে ডাকলাম। কোনো সাড়া নেই। পাশে ঘুরে তাকিয়ে দেখি ও আমার পাশে নেই। আমি ছিটকে বেরিয়ে এলাম তাঁবু থেকে, আর বেরিয়ে আসতেই একটা ঝড় যেন আমায় ঘিরে ধরল, আর সাথে সেই তীব্র ঘণ্টার ধ্বনি আর গুঞ্জন। শব্দটা যেন বিকট ভাবে বেড়ে গেছে। আমার চারপাশের বাতাসে যেন শত সহস্র মৌমাছি উড়ে বেড়াচ্ছে। আমার শ্বাস আটকে আসতে লাগলো। কিন্তু না, এখন আমার এসব ভাবলে চলবে না। আমার বন্ধুর খুব বিপদ, খুব বিপদ। সবে ভোর হতে শুরু করেছে, এখনো সেভাবে আলো ফোটেনি। আমি সেই আধো অন্ধকারের মধ্যেই ঝোপ ভেঙে দৌড়লাম নদীর পাড়ের দিকটায়। আমি এদিক ওদিক পাগলের মতো খুঁজছি আর চিৎকার করে আমার বন্ধুর নাম ধরে ডাকছি, কিন্তু আমার গলার আওয়াজ যেন ঝোপের মধ্যে চাপা পড়ে যাচ্ছে, আর ওই ঘণ্টার ধ্বনি যেন আমার আওয়াজকে চেপে দিচ্ছে। দ্বীপের ঠিক মুখটায় পৌঁছেই দেখি ফর্সা হয়ে আসা আকাশের প্রেক্ষাপটে একটা কালো আকৃতি। আমার বন্ধু দাঁড়িয়ে আছে নদীর ঠিক ধারে। ওর একটা পা জলের মধ্যে, আরেকটা পাও নামতে যাচ্ছে। সর্বনাশ! ও আত্মহত্যা করতে যাচ্ছে। আমি জানি ও একটা ঘোরের মধ্যে আছে, ঠিক আগের রাত্রে আমার যেমন হয়েছিল। আর এক মুহূর্ত দেরি হলেই ও ঝাঁপ দেবে নদীর জলে, আর স্রোতে ভেসে যেতে একটুও দেরি হবে না। আমি ছুটে গিয়ে ওর উপর ঝাঁপিয়ে পড়লাম। তারপর ওকে হিচড়ে টেনে আনতে লাগলাম। ও যেন একটা নেশায় আচ্ছন্ন। কোনো মতে ওকে তাঁবুতে নিয়ে এসে শতরঞ্জিটার ওপর ফেলে ওকে আমি চেপে ধরলাম। বেশ কিছুক্ষণ ছটফট করার পর ও আস্তে আস্তে শান্ত হয়ে এলো, আর ঠিক তার সাথে সাথেই বাইরের ঘণ্টার ধ্বনি আর পায়ের শব্দ বন্ধ হয়ে গেল। কিছুক্ষণ পর ও চোখ খুলে আমার দিকে তাকালো। চোখ জুড়ে একটা ক্লান্ত দৃষ্টি। তারপর বলল, তুই আমার জীবন বাঁচিয়েছিস ভাই। এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না, কোনোদিন না। তবে এখন মনে হয় সব ঠিক হয়ে গেছে। ওরা আমাদের বদলে অন্য একটা শিকার পেয়ে গেছে। এই বলেই ও চোখ বুজে ঘুমিয়ে পড়ল। ওর মুখ দেখেই বুঝলাম ওর মন শান্ত হয়েছে। তাহলে কি ও আর আমি দুজনেই বেঁচে গেলাম? কিন্তু আর কোনো রিস্ক নেওয়া যাবে না। আমি ঠায় জেগে বসে রইলাম ওর পাশে। প্রায় ঘন্টা তিনেক পর ওর ঘুম ভাঙল। ওর চোখ মুখ দেখে বুঝলাম ও যে আত্মহত্যা করতে গিয়েছিল
তা ওর একটুও মনে নেই। আমিও এ বিষয়ে ওকে আর কোনো কথা বললাম না। উঠেই ও সকালের খাবার বানাতে বসে গেল। তারপর ও নদীর পাড়ের দিকে যাচ্ছে দেখে আমিও ওর সাথে চললাম। জানি ও আর কিছু উল্টোপাল্টা হয়তো করবে না, তবুও ও নদীর পাড়ে এসে জলের মধ্যে হাত ডুবিয়ে জল তুলে চোখে মুখে দিল। বলল, যাক, বাঁচা গেল। নদীর জল নামছে এবারে। ওই শব্দও কিন্তু থেমে গেছে। হ্যাঁ, সবকিছুই থেমে গেছে। কারণ ও একটু ইতস্তত করতে লাগলো। আমি বললাম, কারণ ওরা অন্য কাউকে শিকার হিসেবে পেয়ে গেছে, তাই তো? হ্যাঁ, ঠিক তাই। আমার মনে হয় আমাদের আর কোনো বিপদের আশঙ্কা নেই। ও উঠে বলল, চল তো আশপাশটা খুঁজে দেখি, মনে হয় খুঁজে পাবো। কি? ওদের আরেক শিকারকে। ও নদীর অন্য পাড়ের দিকে চলল। আমিও চললাম ওর পিছু পিছু। ওদিকের পাড়ের কাছটাতে পৌঁছেই ও বলল, ওই দেখ, ওই যে, ওই দেখ। ও আঙ্গুল তুলে দেখাতেই দেখলাম একটা বড় কালো মতন কি যেন পড়ে আছে। তার অর্ধেকটা জলের মধ্যে আর অর্ধেকটা বালিতে। উপরের অংশটা উইলোর শিকড়ের সঙ্গে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। কিছুক্ষণ আগে জায়গাটা সম্ভবত পুরোটাই জলের নিচে ছিল। দেখ, এই লোকটাকে পেয়েছে বলেই আমরা বেঁচে গেলাম। সামান্য এগোতেই দেখলাম, হ্যাঁ, একটা মানুষের মৃতদেহই বটে। মুখের অর্ধেকটা বালিতে ঢেকে আছে। নিশ্চয়ই লোকটা ডুবে মরেছে প্রায় কয়েক ঘন্টা আগে। স্রোতে ভেসে যাবার সময় সেটা আটকেছে উইলোর শিকড়ে। বন্ধু বলল, চল লোকটাকে ঠিকঠাক করে গোড় দি। চল। আমরা দুজন পাড়ের ঢাল বেয়ে নামতে শুরু করলাম। লাশটার গায়ের জামা কাপড় প্রায় সবই স্রোতের টানে ছিঁড়ে ভেসে গেছে। কিছুটা নামতেই আমার বন্ধু হঠাৎ থমকে দাঁড়িয়ে গেল। তারপর হাত তুলে আমাকে থামতে বলল। ওর চোখে মুখে হঠাৎ জেগে উঠেছে একটা সতর্ক দৃষ্টি। কিন্তু এই সময় আমার পাটা হঠাৎ হড়কে গেল। আমি বোধহয় একটু বেশি স্পিডে নামছিলাম, তাই হঠাৎ টাল সামলাতে পারলাম না। ফলে হুমড়ি খেয়ে পড়লাম ওর ঘাড়ের উপর। আরে 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 আরে! দুজনে গড়িয়ে নিচে পড়তেই আমাদের সজোরে ধাক্কা লাগলো পড়ে থাকা লাশটার সাথে। আর সেটা হবার সাথে সাথেই এমন একটা ঘটনা ঘটলো যে আমরা চিৎকার করে ছিটকে সরে এলাম। ধাক্কাটা লাগার সাথে সাথেই সেই ঘন্টার মতো শব্দে চারপাশ কেঁপে উঠল। না, এবার আর একটা ঘন্টা নয়, এবার যেন শয়ে শয়ে ঘন্টা একসাথে বাজছে। আর মনে হলো একটা অদৃশ্য কিছু যেন লাশটার ওপর এতক্ষণ বসেছিল, সেটা এখন ঘুরপাক খেতে খেতে আকাশের দিকে উঠে ক্রমশ অদৃশ্য হয়ে যাচ্ছে। শব্দটাও ক্রমশ ক্ষীণ থেকে ক্ষীণতর হতে হতে একেবারে মিলিয়ে গেল। ঠিক মনে হলো আমাদের ধাক্কা লেগে যেন কোনো অদৃশ্য হিংস্র প্রাণী তার শিকার ফেলে রেখে পালালো। আমরা দুই বন্ধু পরস্পরকে ধরে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। আমরা বাকরুদ্ধ। আমাদের কিছু বলার ভাষা নেই। নদীর স্রোতের টানে লাশটা এবার শিকড়ের জাল থেকে ক্রমশ খুলতে আরম্ভ করেছে। এভাবে ওটাকে ভেসে যেতে দেওয়া যাবে না, ওটাকে আটকাতে হবে, ওটাকে ধরতে হবে। চল, ওটাকে ধরতে হবে। এই বলে বন্ধু পা বাড়ালো জলের দিকে, কিন্তু পারল না।
মাটিতে হাঁটু গেড়ে দু হাতে চোখ ঢেকে বসে পড়ল। আমিও এবার দেখেছি, লোকটা সারা বুকে বড় বড় কতগুলো গভীর গর্ত, ঠিক যেরকম গর্ত তাঁবুর পাশে বালির উপর আমরা দেখেছি সেই রকম। সেই অজ্ঞাত দুনিয়ার প্রাণীর পায়ের দাগ। আমার বন্ধু আর নিতে পারল না, ডুকরে কেঁদে উঠল। ওদিকে আবার তাকিয়ে দেখলাম নদীর স্রোত তার কাজ শুরু করে দিয়েছে। লাশটা জলের টানে এবার পুরোপুরি খুলে এলো শিকড়ের নাকপাশ থেকে। তারপর দুবার পাক খেলো জলের মধ্যে। তারপরই দ্রুত ভেসে গেল দূরে, আমাদের নাগালের বাইরে। আর সেটাকে দেখে মনে হলো ঠিক যেন একটা ভোঁদর সাঁতরে ভেসে যাচ্ছে, ঠিক আগের দিনের মতন।